নমস্কার, কাউন্টার শট পত্রিকার তরফ থেকে সকল শ্রোতাকে স্বাগত। আপনারা যারা এতদিন কাউন্টার শট পত্রিকায় মূলত লেখা এবং সিনেমা নিয়ে প্রবন্ধ পড়ে আসছিলেন, তাদের জন্যই আমরা এবার অডিও ফর্মে অর্থাৎ পডকাস্টের মাধ্যমে বেশ কিছু ইন্টারেস্টিং সাক্ষাৎকার, কিছু মানুষের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছি। আমি সায়ন্তন, আমি আমাদের টিম মেম্বারদের তরফ থেকে এই পডকাস্টে আলোচনা করছি লুব্ধক চ্যাটার্জির সাথে। লুব্ধক চ্যাটার্জি ফিল্ম মেকার। লুব্ধক চ্যাটার্জি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই বছর লোকার্ণ ফিল্ম ফেস্টিভ্যালে তার সর্বশেষ কমপ্লিটেড ফিল্ম, সব শেষ হওয়া ছবি হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার, এই ছবিটি অফিসিয়াল সিলেকশনে আন্তর্জাতিক ছবির আঙিনায় প্রদর্শিত হয়েছে। তো এই ছবিটি নিয়ে আমাদের খুবই আগ্রহ রয়েছে, কারণ বারবার করে আমাদের বাংলা ছবির, এই মুহূর্তের বাংলা ছবির যা অবস্থা, তাতে করে এরকম একটি খবর আমাদের কাছে খুবই আগ্রহের সঞ্চার করে এবং খুব বেশি বাংলা ছবি এই সম্মান পায় না। সুতরাং এই ছবিটি নিয়ে আমরা কথা বলবো এবং তার সাথে সাথে লুব্ধকদার নিজের ফিল্ম মেকিং কেরিয়ার, তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। লুব্ধকদা এর আগেও ছবি করেছে, তার আহুতি বলে একটি শর্ট ফিল্ম, সেটি রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হিসেবে দেখানো হয়েছিল। এছাড়াও লুব্ধকদা ডকুমেন্টারি ছবির কাজ করেছে। সেই ছবিগুলো লুব্ধকদার বাকি কাজের সাথে কিভাবে এই গোটা কাজগুলো মানে হুইসপার্স অ্যান্ড ফায়ার অ্যান্ড ওয়াটার, এই ছবিটি কীভাবে কানেক্টেড, এই নিয়েও আমরা প্রসঙ্গে আসবো। তো আপাতত আলোচনা শুরু করা যাক। লুব্ধকদা, তোমাকে স্বাগত। আপাতত আমরা শুরু করি যে লোকার্ণ ফিল্ম ফেস্টিভ্যালের তোমার অভিজ্ঞতা এবং এরকম একটি আন্তর্জাতিক আঙিনায় ছবি দেখানো হলো, এই নিয়ে যদি কিছু বলো। প্রথমেই সকলকে নমস্কার আমার তরফ থেকে। আর সায়ন্তন আর তার টিমকে অনেক সাধুবাদ। এরকম একটা প্রচেষ্টা, যেটা আমার মনে হয় প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, ফিল্ম নিয়ে চর্চা, মূলত একটা ডিসকোর্সের মাধ্যমে ওরা যেটা চেষ্টা করেছে। কাউন্টার শট যে আর্টিকেলসগুলো আছে, প্রবন্ধগুলো আছে, অ্যান্ড পডকাস্টের মাধ্যমে বিভিন্ন ফিল্ম মেকার্স, আর্ট প্র্যাকটিশনার্সদের যে সাক্ষাৎকার সিরিজ ওরা ভাবছে, আই এম শিওর এই ডিসকোর্সটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, কনভারসেশনটা আরও ইন্টারেস্টিং হবে। প্রথমত লোকার্ণয়ে ডেবিউ ফিচার ফিল্ম সিলেকশন হওয়াটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার, কারণ অ্যাজ আ ফেস্টিভ্যাল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, আর লেগাসিটাও একটা বিশাল। মানে যে ফিল্ম মেকার্সরা ওখানে দেখিয়েছেন ছবি, বিশ্বে যে চলচ্চিত্র উৎসব হয় তার মধ্যে দ্যাটস দ্য সেকেন্ড ওল্ডেস্ট। এত বছরের যে একটা লেগেসি, তার একটা অংশীদার বা একটা ছোট্ট অংশ হতে পেরেও আমি খুবই অনার্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমার সবচেয়ে বেশি দিয়েছে, সেটা হচ্ছে লট অফ কনফিডেন্স। কারণ যেখান থেকে এসে ছবিটা বানানো শুরু হয়েছে, বা আমার ছবির জার্নি যেভাবে শুরু বলা যেতে পারে 6 বছর আগে, 6-6.5 বছর আগে, সেখান থেকে আজকে এখানে আসাটা অ্যান্ড ঢোকানো একটা সার্টেন চ্যাপ্টার, একটা মার্ক বলা যেতে পারে, একটা ল্যান্ডমার্ক হিসেবে আমার পার্সোনাল কেরিয়ারে। সেই সঙ্গে এই বিশ্বাসটাও দেয় যে নিজের মতো করে ছবি করা, নিজের অরিজিনালিটি মেনটেন করে ছবি করা। অ্যান্ড ছবি বলতেই আমরা রিসোর্সের কথা ভাবি, রিসোর্স কনস্ট্রেন্টের কথা ভাবি, যেভাবে কলকাতায় ছবি হবে, ভারতবর্ষে যেভাবে ছবি হয়। তাছাড়া আমি একদমই একটা বাইরের ফিল্ড থেকে এসেছি, একটা বহিরাগতই বলা যেতে পারে, একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে কাজ করতে করতে এখানে চলে আসা, অ্যান্ড থ্রু আউট নিজের মতো কাজ করে যাওয়া এতদিন। তো এই কনফিডেন্সটা আমি শিওর সব আর বাকি যারা অ্যাসপিরেন্টস আছে তাদেরকেও দেবে, আমাকেও দেয়। আমার এটা তো প্রথম কাজ, আরও কাজ নিশ্চয়ই হবে ভবিষ্যতে। তো সেইখানে লোকার্ণ ইজ এ মেজর কনফিডেন্স বুস্টার অ্যাজ ওয়েল। ওখানকার এক্সপিরিয়েন্স যদি বলি, সেটা আমার কাছে সারিয়াল ছিল। অফকোর্স এটা আমার ইউরোপ যাওয়াও দ্বিতীয়বার। আগে আমি রটারড্যাম গেছি, অ্যান্ড তার এক্সাইটমেন্টটা কমপ্লিটলি অন্যরকম ছিল। প্রথমবার একটা মেজর গ্লোবাল ফেস্টিভ্যালে যাওয়া, ইউরোপে যাওয়া, ছবি দেখা, তার একটা ইমোশন কমপ্লিটলি আলাদা। বাট নিজের প্রথম ডেবিউ ফিচার নিয়ে তো আমার মনে আছে, যখন লোকার্ণ স্টেশনে আমরা নামলাম, হোটেলে জাস্ট চেক ইন করেছি, অ্যান্ড হেঁটে হেঁটে ফেস্টিভ্যাল সেন্টার বা ফেস্টিভ্যাল হাব যেটা হয়, সেখানে আমরা যাচ্ছিলাম। আমার যিনি অ্যাক্টর শাগনিক মুখার্জি, উনি দেখলেন একটা বড় একটা বিলবোর্ডে হুইসপার্সের ছবিটা আছে, যেখানে উনি নিজেকে দেখতে পাচ্ছিলেন। তার পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে ইমিডিয়েটলি খুব এক্সাইটেড হয়ে একটা সেলফি তুলে ফেললাম। তো অন্য সময় যত হাসাহাসি করি, ইয়ার্কি মারি, বাট এই শিশুসুলভ মানে আচরণটা আমাদের মধ্যে তখন অত্যন্ত ভালোভাবে বিরাজমান ছিল, অ্যান্ড উই এনজয়েড দ্যাট মোমেন্ট। অ্যান্ড এক্সাইটমেন্ট ওখান থেকেই শুরু হয়। তারপর যখন ফেস্টিভ্যাল হাবে গেলাম, তো লোকার্ণের ছবি দেখানো ছাড়া, মানে
বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা কি দেখি, বিভিন্ন অডিটোরিয়ামে স্ক্রিনিং হচ্ছে, বাইরের ফেস্টিভ্যালে তার সাথে অনেক ইন্ডাস্ট্রি ইভেন্টস হয়, মার্কেট আছে, আলোচনা আছে, ডিসকাশন হচ্ছে, প্রেস কনফারেন্স হচ্ছে, মাস্টার ক্লাস হচ্ছে। কিন্তু হোয়াট মেক্স লোকার্নো আ পিপলস ফেস্টিভ্যাল অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে পিয়াজা গ্রান্দে, যেটা হচ্ছে একদম হাব বা একটা ইউরোপে যেরকম একটা সিটি স্কোয়ারের কনসেপ্ট আছে। সো পিয়াজা গ্রান্দে ইজ লাইক আ স্কোয়ার ইন লোকার্নো, যেখানে 8,000 দর্শক, 8,000 পিপল, তারা সবাই একসাথে বসে ছবি দেখে, ওপেন এয়ার ছবি, একটা বিশাল বড় একটা স্ক্রিন, প্রচুর চেয়ার তার সামনে রাখা। ওটা দেখেই প্রায় একদম হতবাক হওয়ার মতো, কারণ এই জিনিসটা কোনোদিন দেখিনি আমি। স্পেশালি মানে ছবি দেখেছি অফকোর্স, কিন্তু ছবি দেখা অ্যান্ড চাক্ষুষ তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যান্ড সেই ছবির পাস্ট মেমোরির সাথে কি হতে পারে সেটা রিলেট করার একটা প্রচেষ্টা ওখানে। অফকোর্স আমি এখন যে ভাষাগুলো ইউজ করছি, যে কথাগুলো ইউজ করছি, এগুলো কিছুই মাথায় আসেনি, বিকজ তখন কমপ্লিটলি আমি একটা হলো অ্যান্ড এমটি হয়ে গেছিলাম সামনে গিয়ে। দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল, পিয়াজা গ্রান্দের সামনে দাঁড়িয়ে। অ্যান্ড সেইটার প্রপার এক্সপিরিয়েন্স পেলাম রাত্রির অ্যারাউন্ড 9:30টার সময় স্ক্রিনিং ওখানে শুরু হতো। তো কেন লোচের একটা ছবি আমরা দেখার সৌভাগ্য হয়, যেখানে কেন লোচ নিজে প্রেজেন্ট ছিলেন ওনার টিমের সাথে। প্রথমত ওনাকে একটা মানুষকে দেখতে পারা সামনে থেকে, সেটা একটা বিশাল একটা এক্সাইটমেন্ট। আর তারপর আমি কোনো দিন ভুলবো না, কারণ ভাবতে গিয়ে আমার গুজবাম্পস আসছে, যে রেড কার্পেট দিয়ে উনি হাঁটলেন, বড় স্ক্রিনে একবার ছবি টালো, তারপর উনি স্টেজে উঠলেন, বড় পর্দায় ওনাকে আমরা দেখতে পাচ্ছি। আর অনেক পেছনে আছি তখন, অনেক কষ্ট করে ঢুকেওছি আমরা, বিশাল বড় লাইন, অ্যাজ মনে হচ্ছে পুজো প্যান্ডেলে ঢুকছি, বিশাল একটা লাইন পেরিয়ে আমরা ঢুকলাম। যখন উনি উঠলেন, একটা ফুটবল বা ক্রিকেট মাঠের মতো 8,000 লোক পুরো একদম চিয়ার করতে লাগলো ওনাকে। অ্যান্ড কেন লোচ এমন একজন মানুষ যিনি 1972 সাল থেকে এই লোকার্নো আসছেন, পিয়াজা গ্রান্দেতেও উনি আগে করেছেন, কিন্তু তা সত্ত্বেও হি বিকেম কমপ্লিটলি ইমোশনাল, উনি কেঁদেই ফেলেছিলেন স্টেজে। মোর দ্যান দ্যাট, আমরা যখন স্পেশালি প্যান্ডেমিকের সময় সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, সিনেমা অ্যাটল থাকবে কি না, মোবাইল আসার পর, ওটিটি আসার পর, মোবাইল বিশেষ করে বলবো, লোকে আজকাল মোবাইল ফোনে বেশিরভাগ ছবি দেখেন, আমি নিজেও দেখি ইয়েতে। অ্যান্ড সেটা বাড়িতে টিভিতে দেখাটাও একটা সার্টেন পরিবারের সাথে একটা এক্সপিরিয়েন্স হতো, হয়তো 3জন আমার সাথে বসে আছে। মোবাইলে দেখছি আমি শুধু আমার একজন একা, আই এম দ্য অনলি অডিয়েন্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। যখন আমরা আস্তে আস্তে ওরকম একটা দিকে যাচ্ছি, সেটা নিয়ে অনেকের অনেক অ্যাপ্রিহেনশন আছেও, তখন সিনেমা অ্যাজ আ কমিউনিটি এক্সপিরিয়েন্স কী হতে পারে, 8,000 দর্শকের সাথে দেখা, সেটা একটা বিশাল প্রাপ্তি। অ্যান্ড তখনই আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা আমি কোনোদিন ফোনে পাবো না। ভুলে যাওয়া উচিত যে ছবি কোয়ালিটি কী, সাউন্ডের কোয়ালিটি কী, ওগুলো অনেক পরে আসবে। এই যে সিনেমা অ্যাজ আ কমিউনিটি এক্সপিরিয়েন্স, সেটা আমাকে লোকানো সবচেয়ে বেশি আমাকে দিয়েছে। আমার নিজের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার, আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হোক, মাল্টিপল স্ক্রিন হোক, সেটা তো অনেক পরে আসছে। আমরা কিনলোচের সাথেও আমাদের একটা ছবি তোলার সৌভাগ্য হয়েছে, সেগুলো অনেক পরে। কিন্তু এই সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই কমিউনিটি এক্সপিরিয়েন্সটা, যেটা আমাকে অন্য কোনো ফেস্টিভ্যাল তো দেবেও না। হ্যাঁ, একদমই। লুব্ধাকদার কথা শুনতে শুনতে মনে পড়ছিল যে আসলে আমরা যারা সিনেমার ইতিহাস নিয়ে একটু আধটু চর্চা করে থাকি, আমরা জানি যে সিনেমা কিন্তু প্রথম থেকেই হলে আসেনি। সেই সিনেমা হলে আসার আগেও মেলার মাঠ, খেলার মাঠ, এরকম জায়গাতে তাঁবু খাটিয়ে ছবি দেখানো হতো, এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষ, সাধারণ মানুষ, এবং ইনিশিয়ালি যে কারণে অনেকেই চলচ্চিত্র জিনিসটাকে খানিকটা ছোট করে দেখতেন, তার একটা কারণও হচ্ছে এটা সাধারণ মানুষের আর্ট, বা আর্টও নয়, মানে আর্ট কথাটাও ব্যবহার করা হয়তো যায় না, কারণ ইনিশিয়ালি বহু লোক এটাকে এইভাবে নাক ছিটকেছে, লুক ডাউন আপন করেছে, যে এ তো চাষাভুষোরা দেখে, শ্রমিকরা দেখে। তো এই সূত্রে যে, এবং তুমি, আমার মজা লাগছিল, তুমি দুটো শব্দ ব্যবহার করলে, একটা বলছো যে কমিউনিটি এক্সপিরিয়েন্স তো বটেই, তার সঙ্গে তুমি ফর দ্য পিপল এই কথাটা ব্যবহার করলে এই ফেস্টিভ্যালটা নিয়ে কথা বলার সময়। তো আমার সেটাই ভাবতে ভাবতে মনে হচ্ছিল, যে কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ধরো কেন লোচের ছবি, আরও আমি মানে এক্ষুনি আমার হাতের কাছে, আমাদের কাছে লাইন আপটা নেই, তো ইন্টারন্যাশনাল রিকগনাইজড এরকম মানের ছবির সাথে যখন তুমি নিজের ছবিটা দেখছো, সেটা একটা তো হচ্ছে তোমার, মানে একটা তো বুঝতেই পারছি শিল্পী হিসাবে একটা অসম্ভব তৃপ্তির জায়গা, সেটা তো একটা দিক। তাই আমি বলার চেষ্টা করছি যে মানুষ কীভাবে, মানে এই দর্শক কীভাবে রিয়্যাক্ট করলেন আলাদা ছবি এবং
আমাদের এই মানে আমাদের ছবি বলছি কি সেই সূত্রে এত কাছের তোমার সাথে কথা বলছি বলে এই ছবির ক্ষেত্রে এটা যদি একটু বলো। একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে যখন ছবি বানানোর কথা একদম ভাবি, একদম ইনিশিয়াল স্টেজে আমাদের সবচেয়ে বড় টেনশন যেটা দেয় সেটা হচ্ছে আমরা টাকা কী করে পাবো। অর্থ আনার জন্যে আমাদের প্রডিউসারের কাছে যেতে হবে, পিচ করতে হবে বিভিন্ন জায়গায়। অ্যান্ড সেখানে একটা খুব কমন কোয়েশ্চেন অনেকেই নিশ্চয়ই ফেস করেছেন আর করবেনও ভবিষ্যতে, যে আমি ঠিক আছে টাকাটা নয় দিয়ে দিলাম, লোকে দেখবে কি, টাকাটা ফেরত পাবো কী করে? কারণ লোকে দেখা অ্যান্ড টাকা ফেরত পাওয়া দুটো খুবই ডিরেক্টলি লিঙ্কড। মানুষ না দেখলে টাকা অত উঠবেও না, রিটার্নও হয়তো আসবে না। অ্যান্ড সিনেমাটা তো মানে একটা কোলাবোরেটিভ আর্ট ফর্ম, অ্যান্ড সবচেয়ে বড় কথা অর্থ ছাড়া হয় না। তো অনেক ক্ষেত্রেই হয়েছে যে মানুষ কাজ করেছেন কিন্তু ছবিটা সামহাও হারিয়ে গেছে কোনোভাবে। অনেক ছবি হয় যে 10 বছর পরে আবার সেটা কমপ্লিটলি ইগনোর হয়ে গিয়ে আবার কোনো কারণে কারো রেট্রোস্পেক্টিভও সামহাও সেটা আমরা রিডিসকভার করি, তখন তার ভ্যালুটা বুঝতে পারি। তো অনেক ক্ষেত্রে প্রচুর ছবি আছে যেগুলো একদম হারিয়ে গেছে, অ্যান্ড অনেক ট্যালেন্টেড ফিল্ম মেকার তার কেরিয়ারটাও নষ্ট হয়ে গেছে এই জন্যে। কারণ এটা কোনো খাতায় বসে আমি কোনো আর্ট ফর্ম কি বা কোনো কাজ কি ছোটো করছি না, বাট যেখানে এতটাই অর্থ একটা বিষয় এসে যায়, তো দের আর মেনি মোর ফ্যাক্টরস যেগুলো আমি অ্যাজ আ আর্ট প্র্যাকটিশনার আমি ইগনোর করতে পারবো না, কারণ আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইরেসপন্সিবল আর্টিস্ট হতে পারি না কখনো কি। তো যখন আমাদের বারবার ওই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে প্রথম থেকে, যে লোকে দেখবি কিনা, টাকা নয় দিলাম কিন্তু লোকে দেখবি কিনা, সেরকম একটা সার্কামস্ট্যান্সে যখন আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো, ইট ওয়াজ হাউসফুল। আমাদের 4টে স্ক্রিনিং ছিল লোকানোতে। না, পিয়াজা গ্রান্ডেতে ওদের কিছু স্পেশাল সিলেক্টেড কিউরেটেড ফিল্মস হয়, কম্পিটিশন ক্যাটাগরির যে ছবিগুলো হয় সেগুলো হলে দেখানো হয়। তো ওয়ার্ল্ড প্রিমিয়ার আমাদের ওরকমই একটা ওয়ান অফ দোজ হলসে হয়েছে। প্রথম দিন গেলাম, প্রায় 500 সিটারের একটা হল, ফুল হাউসফুল একদম। সেটা দেখে প্রথমে যেরকম খুব আনন্দ হয়েছিল, খুব রিলিভড হয়েছিলাম, সঙ্গে সঙ্গে গুজবাম্পস হয়েছিল, বিকজ আমাকে স্টেজে উঠে ইন্ট্রোডিউস করতে হতো ছবিটাকে। অ্যান্ড প্রথমেই সেখানে নার্ভাস হয়ে যাই, অত আলো, অত লোকের, অনেকে ছবি তুলছেন ইয়েতে দেখে, মোবাইল ফোনের ফ্ল্যাশ দেখে আমি নিজেও নার্ভাস হয়ে যাই। বাট তার একটা ওই নার্ভাস হওয়ার একটা অন্য আনন্দ, সেটা আমি সারা জীবন বয়ে বেড়াবো। প্রথমবার স্টেজে উঠে প্রথম ছবি ইন্ট্রোডিউস করা। তো আমাদের 4টে স্ক্রিনিং পেয়েছিলাম, প্রথম স্ক্রিনিংয়ে হাউসফুল হয়েছে, পরের স্ক্রিনিংটা তো ফুল হাউস হয়েছে, অ্যান্ড আস্তে আস্তে দেখলাম একটা ওয়ার্ড অফ মাউথ ছড়িয়েছিল। অ্যান্ড লাস্ট যে স্ক্রিনিংটা, লাস্ট 2টো স্ক্রিনিং সাইমালটেনিয়াসলি হয়েছিল, সেই দুটোও পুরো হাউসফুল হয়। অ্যান্ড বহু লোক যারা বাইরে ছিলেন তা ঢুকতে পারেননি, বিকজ আমরা এখানে যেমন ধরুন কলকাতা ফেস্টিভ্যালে দেখেছি লোকে মাটিতে বসে ছবি দেখে, ওখানে সিকিউরিটি রিজনে কাউকে মাটিতে বসতে দেয় না, আইএলসে কেউ বসতে পারে না, লোককে সিট যতটা থাকবে তারপর কাউকে ঢুকতেও দেওয়া হয় না, তো অনেকে দেখতে পারেননি। এইটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে প্রাপ্তি ছিল। আর এইটা আমি ফেসবুকে আমার একটা পোস্টে লিখেও ছিলাম, এই কথাটাই বলে যে প্রথম থেকে বারবার শুনতে হয় দর্শক নেই, এইটা একটা দর্শক আছে, বাট এই দর্শকটা আমরা হয়তো সুইজারল্যান্ডে গিয়ে পেয়েছি। এবার আমার কাছে যেটা অলওয়েজ বিশ্বাস, যে আমি যে ছবিটা বানাচ্ছি সেটা একটা গ্লোবাল অডিয়েন্সের জন্যে। সেটা আমার কলকাতার দর্শকও যেরকম দেখবে, সেটা আমার গুয়াহাটির দর্শকও দেখতে পারে, চেন্নাইয়ের দর্শকও দেখতে পারেন, বা সেটা সিঙ্গাপুরের দেখুক, জাপানে দেখুক, মেলবোর্নে দেখুক, ইউরোপে দেখুক, আমেরিকায় দেখুক, আমাকে দর্শক সারা বিশ্বের আমার কাছে। তো আমার অ্যাপ্রোচটি অলওয়েজ এটাই থেকেছে যে এমন নয় যে কলকাতার বাজারে এই কাজটা চলে বা বম্বেতে এইটা চলে বলে আমি ওই ভাষাতেই করবো। আমার কাছে একটা গ্লোবাল ভাষা নিজের মতো করে বলা, কিন্তু গল্পটা অত্যন্ত লোকাল একটা জায়গার ওপর একটা কাহিনী বলা যেতে পারে। তো এই যে দর্শক এসছেন, দেখেছেন, এইটা আমাদের কাছে একটা বিশাল বড় মোমেন্ট। অ্যান্ড আমাকে ওই যে বললাম যে লোকানো আমাকে কনফিডেন্স দিয়েছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট কনফিডেন্স বিল্ডিং মেকানিজম যদি বলি, যে ছবি করলেও তার দর্শক আছে। দ্বিতীয়ত তাছাড়াও বাইরে অনেকের সাথে আমার যেহেতু অ্যাক্টর ছিলেন, আমার সাগ্নিকদা আমাকে বলেইছি যে রাস্তায় হাঁটছে ওকে আইডেন্টিফাই করেছে, অ্যান্ড লোকে এসে প্রশংসা করেছে বা প্রশ্ন জিজ্ঞেস করেছে, এইগুলো তো অ্যাট দ্য এন্ড অফ দ্য, কারণ এটা বিশ্বাস করি ছবি যেরকমই হোক না কেন, আ ফিল্ম ক্যানট এক্সিস্ট ইন আইসোলেশন, তার একটা দর্শক চাই, তাহলেই ছবিটার একটা এক্সিস্টেন্স থাকে। তো সেরকম পরিস্থিতিতে দর্শক, আর এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা ছবিটা বানাবো আনকম্প্রোমাইজিংভাবে আমার মতো করে, কিন্তু এইটা ভাবার কোনো কারণ নেই যে যতই ইসোটেরিক হোক না কেন, কোট অ্যান্ড কোট, যতই এরকম লোক মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, সব ছবিরই দর্শক আছে, সব ছবিরই দর্শক আছে, দর্শকটাকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড অলসো আই থিঙ্ক আমাদের রিয়েলিস্টিক হতে হবে। কোনো ছবির হয়তো 5 লক্ষ অডিয়েন্স হয়, কোনো ছবির হয়তো 500টাই অডিয়েন্স হয়। এই
কথাটা মাথায় নিয়ে যদি আমরা প্রথম থেকেই কাজটা করি, তাহলে আমাদের পুরো প্রসেসটার মধ্যে একটা জেনুইননেস থাকবে। যারা টাকা ইনভেস্ট করবেন তাদেরও একটা খুব জেনুইন পার্সপেক্টিভ নিয়ে তারা ইনভেস্টমেন্টটা শুরু করবেন। অ্যান্ড যে কাজটা করবে তারও ভুল ভ্রান্তি আশা নিয়েও তার থাকা সেখানে হবে না। সো আই থিঙ্ক প্রসেসটা ওরকমই হওয়া উচিত। খুবই ভালো লাগলো তোমার কথা শুনতে শুনতে। তুমি যে আমাদের নানা রকম সীমাবদ্ধতা এবং তৃতীয় বিশ্বের এই দেশের বসে ফিল্ম মেকিং নিয়ে এতটা অপটিমিস্টিক হয়ে কথা বলাটা খুবই খুবই জরুরি এবং খুবই মানে কি বলবো, এটা তোমার হয়তো এই অভিজ্ঞতা থেকে আছে। তোমার কথা শুনতে শুনতে আমাদের সবারই প্রিয় পরিচালক আব্বাস কিরোস্তমির কথা মনে পড়ছিল, যেখানে উনি এক জায়গায় এই দর্শক প্রসঙ্গেই এক জায়গায় উনি খুব সুন্দর করে বলছিলেন যে অ্যাকসেপ্ট করে নাও যে কিছু ছবির 30 জন দর্শক, কিছু ছবির 300 দর্শক, কিন্তু 30 জন দর্শককে খুঁজে বার করো এবং সেটা নিয়ে তুমি শান্তিতে থাকো, মানে তুমি ওইটা ভাবতে চেও না। তো এইটা আমার খুবই একটা পছন্দের জায়গা। যাই হোক, তো আমি এই সূত্রে আমরা একটুখানি শিফট করি আলোচনা, আমরা খানিকটা এই ছবিটি নিয়ে কথা বলি। আমরা এখনও ছবিটি আমরা কেউই কলকাতায় বসে সেইভাবে দেখতে পারিনি। আমি অনেক দিন আগে দুগ্ধকদার সাথে আলাপ সূত্রে ছবিটির একটি ভার্সন দেখেছিলাম, কিন্তু সেখান থেকে অনেকটা বদলে গেছে বলে আমি শুনেছি। আমিও খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ছবিটি দেখার। তো কিন্তু যে জিনিসটা ছবিটির সিনপসিস পড়লেও আপনারা যারা নিশ্চয়ই আপনারা দেখেছেন, রিভিউতে পড়েছেন, মূলত একটি অল্প বয়সী যুবকের গল্প, যে কিনা একটি ঝরিয়া কয়লা খনির মধ্যে সাউন্ড রেকর্ডিং করতে যায় এবং ক্রমশ সেখানে নানা রকম বিষয় ঘটে। আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমি এই ছবিটি নিয়ে আমি সিনপসিস যতটুকু বাইরে প্রকাশিত হয়েছে এছাড়া খুব একটা কিছু বলবো না, কারণ আমি নিজেই জানি না, কারণ আমি যে ভার্সনটা দেখেছি সেখান থেকে অনেক বদলে গেছে। যাই হোক, কিন্তু একটা জিনিস এখানে আমি তোমাকে খানিকটা জিজ্ঞাসা করব যে তুমি কিভাবে ভাবো এই জিনিসটা। ধরো তুমি নিজেই বলছিলে যে তুমি গ্লোবাল অডিয়েন্সের জন্য ছবি করো, আন্তর্জাতিক দর্শক। তো এইটা শুনতে শুনতে আমার আর এক বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষ একাধিক সাক্ষাৎকারে এই কথাটা বলতেন যে আমি বাংলা ভাষায় আন্তর্জাতিক ছবি করি। যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি বাঙালির জন্য ছবি করেন, উনি বলতেন না, আমি বাংলা ভাষায় আন্তর্জাতিক ছবি করি। সেটা একটা দিক। ঋতুপর্ণ ঘোষের থেকেও আমাদের তোমার ছবির ঘরানা অনেকটাই অন্যরকম এবং আমাদের শৈলী অনেক বদলে গেছে। তো আমি যেটা একটা অন্য কথা ভাবছিলাম, ধরো এই যে আন্তর্জাতিক ছবি এবং কিন্তু ফোকাসটা ছবির ঘটনা এবং তার কেন্দ্রবিন্দু এইটি হচ্ছে একদমই একটা প্রান্তিক জায়গাতে গিয়ে, এই ছবিটাতে একটা অন্য ইন্টারেস্টিং ডাইমেনশন আছে, সেখানে আমি পরে আসছি। ধরো কথার কথা নোনা জলের কাব্যর মতো একটা ছবি বাংলাদেশের, সেখানেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের খুবই লোকাল ইন্টেরিয়ার মানুষের জীবনযাত্রার উপর ফোকাস করা, বা এই ব্যাপারটা বোধহয় মানে সিনেমার এই মুহূর্তের আন্তর্জাতিক সিনেমায় অন্যতম যারা বিখ্যাত, ধরো এক্ষুনি মনে পড়ছে আপিচাতকং ভিরাসাতিগুলের ছবির কথা, যিনি ছবির পর ছবিতে এইটি করে গেছেন, বা ধরো পেদ্রো কোস্তা, অজস্র বেলা, তার অজস্র নাম ভরতে পারি আমরা। তো এই জায়গাটা মানে তোমার আমি তোমাকে জানতে চাইবো যে তোমার কাছে এই বিষয়টা কিভাবে এসছিল, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে তুমি কি এই ধরনের ছবি সম্পর্কে ছবি করার সময় বা করার আগে বা এখন আমি জিজ্ঞাসা করছি এই নিয়ে তুমি কি সচেতন ছিলে, এবং নাকি এটা তোমার কাছে অনেকটা নিজের মতো করেই এসছে আর কি? ছবিটা আমার কাছে এসেছে পুরোপুরি অ্যান্ড কমপ্লিটলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে। কারণ ছবিটার যে বিষয়বস্তু, যে ক্রাইসিসগুলো আছে, সেগুলো আমি এখনও নিজে ফেস করি। যারা ছবিটা দেখবেন তারা বুঝতে পারবেন যে একটা আর্টিস্টের জার্নিতে, একটা আর্ট প্র্যাকটিশনারের জার্নিতে যে ক্রাইসিসগুলো আসতে পারে, সেগুলো কমপ্লিটলি আমি নিজে ফেস করেছি। যে প্রশ্নগুলো ছবির মধ্যে উঠেও আসছে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, অবলিকলি হোক, সেগুলো প্রত্যেকটা আমি নিজের প্র্যাকটিসের মধ্যে আমাকে এনকাউন্টার করতে হয়েছে। আর এমন না যে সব উত্তরও তার পেয়েছি, কিন্তু তাই বলে ছবিটা একদমই অটোবায়োগ্রাফিক্যাল নয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভ করা অ্যান্ড তারপর একটা ফিকশনালাইজ একটা অ্যাকাউন্ট দেওয়া। অ্যান্ড যেটা ছবিটা করেছে, যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে, এটা অনেকটা পার্সোনাল হয়েছে। সো ইটস কাইন্ড অফ মাই ওন পার্সোনাল টেক। তুমি যে ফিল্ম মেকারের নাম নিলে, অ্যাপিচাটপংয়ের নাম নিলে, অ্যাপিচাটপং যে তাইওয়ানের যে মোস্ট প্রবলি নর্থ ইস্ট তাইওয়ানের যে জায়গার, থাইল্যান্ডের, সরি নট তাইওয়ান, থাইল্যান্ড, নর্থ ইস্ট থাইল্যান্ডের যে কাহিনিগুলো উনি কাজ করেছেন, ওনার ছোটোবেলাটা কেটেছে অনেকটা ওইসব জায়গাতে। পেদ্রো কস্তা যেই ফন্টেনাসের মানুষদের নিয়ে কাজ করেছেন, ওনার প্রথম 2-3টে কাজ কিন্তু একদম ওখানকারই নয়। প্রথমটা আই গেস হি ওয়াজ ইন সাম কমার্শিয়াল সেট আপ কাজ করছেন, তারপর নিজের কাজ অসহস করতে গেলেন, অ্যান্ড তারপর হি ওয়েন্ট টু ফন্টেনাস, অ্যান্ড তারপর ওনার জীবনটাই পাল্টে গেল, ওনার ফিল্ম মেকিং স্টাইলই উল্টে গেল পুরোপুরি। দ্যাট অলসো কামস ফ্রম হিজ ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স। উনি অন্ত কমিউনিটির মানুষই নন পুরোপুরি।
তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যে আমি তখন দিল্লিতে থাকতাম, কিন্তু আমি কর্মসূত্রে আমি ক্যামেরা সাউন্ডের কাজ, ক্যামেরার এডিটের কাজও করি, আর নিজের ছবি ডিরেকশনের সাথে সাথে তো বেশ কিছু আমি সিএসআর বেস প্রজেক্ট করতাম, যেগুলো বিহার, ঝাড়খণ্ড, দিল্লির পাশে ইউপি, হরিয়ানা, বিশেষ করে হরিয়ানা, রাজস্থানে আমি অনেকগুলো কাজ করেছি, যেগুলো গ্রামে, স্কুলে বা ট্রাইবাল এরিয়ায় কোনো একটা কমিউনিটির সাথে গিয়ে কোনো প্রজেক্ট হয়েছে, তারপর গিয়ে আমি শ্যুট করতে গেছি। ওই যে এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে এই ছবিটার ইন্সপিরেশন পুরোপুরি, অ্যান্ড সেটা দিনের পর দিন হয়েছে। ইনফ্যাক্ট এই ছবিটা যখন আমি লিখছি, ডেভেলপ করছি, যখন রেকি করতে গেছি, ইভেন যখন শ্যুট করছি, তখনও অনেক এলিমেন্ট, অনেক জিনিস ঘটেছে যেগুলো আমার ছবিতে আমরা ইনকর্পোরেটও করেছিলাম যে সত্যি। সো লোকানোতে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এখন হট করে মনে পড়লো কিউএনএতে, যে ছবিটা তো তুমি বলে 2 বছর আগে শ্যুট করেছো, 2021 আমরা বেসিক্যালি শ্যুট করেছিলাম, আর 2023 আমরা প্রিমিয়ার করলাম, আজকে যদি ছবিটা বানাতে কী পরিবর্তন হতো? তখন আমি বলেছিলাম ছবিটা তো পোস্ট প্রোডাকশনও বহুদিন ধরে হয়েছে, তখনও অনেক পরিবর্তন হয়েছে, সো ছবিটা সবে আমার শেষ হয়েছে, সো আই নিড সাম টাইম টু ইভেন থিঙ্ক। আজকে এটা আজকেই বানানো, কিন্তু ওয়ার আই ওয়ান্ট টু রিয়েলি লাইক হার্প অন ইজ, যেটা কমপ্লিটলি আমার নিজের অভিজ্ঞতা থেকে এসছে, অ্যান্ড সেটা আমার পোস্ট প্রোডাকশন অবধি যা যা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সেটা কোনো না কোনোভাবে সেটা ঢুকেছে, যেটা খুব প্যালপেবল হচ্ছে শ্যুটের আগে, তারপরও অনেক ভাবনা চিন্তা, অনেক কথা, অনেক ছোটো ছোটো ঘটনা, যেটা ছবির মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, যেটা অনেকেই ভাবেন যে ধরুন, যেটা আমাদের বিশেষ করে ইন্ডিয়ান ফিল্মস নিয়েও এটা একটা ক্রিটিসিজম অনেক সময় থাকে, বা অনেকে অনেক কথাও বলেছেন যে প্রান্তিক মানুষের কাজ করলেই হয়তো ছবিটা আন্তর্জাতিক হয়ে উঠতে পারে। কোইন্সিডেন্টালি এম্পেরিক্যাল স্টাডি বলতে পারে হয়তো 8 out of 10 ফিল্মস ওরকম, বাট সবসময় কি তাই? নট অলওয়েজ। আমি 2টো ফিল্মের নামই বলতে পারি। আমার খুব প্রিয় একজন রিসেন্ট পরিচালক ইভান আয়ার, উনি সোনি বলে একটা ছবি করেছেন, দিল্লি পুলিশের একজন অফিসার আর একজন সাবঅর্ডিনেট, তাকে নিয়ে। তো কাজ বিভিন্ন রকমের প্রচুর হচ্ছে, যেটা শহরের মানুষকে নিয়েও কাজ হয়। সো ওটা তো অবভিয়াসলি কোনো ফর্মুলা নয়, কিন্তু আমাকে যদি কেউ বলে, ডেফিনেটলি আমার যেই সোসাইটিতে আমি নিজে বিলং করি, বিকজ আমার কর্মসূত্রে অনেক জায়গায় যেতে হয়, তো আমার সোসাইটির ডেফিনিশনটা শুধু আমার বাড়িটা বা আমার ঘর যেখানে, বা আমি অলওয়েজ স্কুল যেখানে, যে ক্লাসের মধ্যে, সেটা অলওয়েজ নয়। আমি হয়তো রিসেন্ট টাইমে অনেক বেশি গিয়ে কথা বলেছি মানুষের সাথে, কিন্তু হ্যাঁ, সেখানে অনেক প্রবলেমেটিক ইস্যুস আছে, অনেক এক্সটার্নাল গেজের ফ্যাক্টর আছে, উইচ বিকেম আ পার্ট অফ এ ফিল্ম। সো ওটাই আমার বারবার বলা, যে আমার যে ছবির মূল বিষয়বস্তু, সেটা আমার নিজের ক্রাইসিসের সাথে খুবই ডিরেক্টলি লিঙ্কড, অ্যান্ড ওখান থেকেই ওটার অরিজিনেটও করেছে। তোমার কথা শুনতে শুনতে আরেকটা কথা মনে হচ্ছিল যে এই 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 সিনেমার ইতিহাসে, শুধু সিনেমা কেন, আমার ধারণা আরও অন্যান্য শিল্পের ক্ষেত্রেও বোধহয় এটা সত্যি, এখানে একটা আত্ম এবং অপরের প্রশ্ন আসে। তো তুমি যেটা এক্সটার্নাল গেজের কথা বলছিলে, ধরো কথার কথা বলছি যে মানে সিনেমায় যেটা সব থেকে মেজরলি যে সময়টাতে এই জিনিসটা আলোচনায় এসছে, ধরো 60-এর দশকে জারুস বলে যে ফরাসি ফিল্ম মেকার আর কি, মানে সিনেমা ভেরিতে বলে যে ঘরানার আর কি, যাকে প্রায় জনক বলা যায়, তো তিনি মূলত অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, এবং সেই সূত্রে উনি ছবি করতেন। উনি আফ্রিকায় গিয়ে মূলত একাধিক ছবি করতেন, এবং করতে করতে তিনি একসময় বুঝতে পারলেন যে আমি একটা প্রান্তিক পরিবেশে গিয়ে বা একটা কমিউনিটি মানুষের মধ্যে গিয়ে ক্যামেরা বসালাম, তার মানে কখনোই এটা নয় যে আমি ট্রান্সপারেন্টলি তাদের ছবি তুলতে পারবো বা দেখতে পারবো। এটা দীর্ঘদিন ধরে সিনেমা জিনিসটা, যেহেতু ক্যামেরা অ্যাপারেন্টলি একটা নন হিউম্যান এজেন্ট হিসাবে রেকর্ড করে, তো দীর্ঘদিন ধরে এই নিয়ে চলচ্চিত্রে তত্ত্বেও প্রচুর বিতর্ক আছে, এটা কি মিডিয়েশন না মিডিয়েশন নয়, সেসব দিকে আমরা আবার তখন যাচ্ছি না। কিন্তু এটা খুব বেসিক, যেটা আমরা, মানে আমি এই কারণে তোমাকে জিজ্ঞাসা করবো, কারণ ধরো আমরা যারা সিনেমা নিয়ে পড়াশোনা করি বা চর্চা করি, আমাদের কাছে এটা অনেকটা থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে আসে, তার একটা দিক আছে। আর তুমি যখন কাজটা প্র্যাকটিক্যালি করছো একটা জায়গায় গিয়ে, যখন বেশ কিছু মানুষ যাদের সাথে তোমার অ্যাপারেন্টলি, তুমি যদিও বললে তোমার কাছে সমাজের ডেফিনেশনটা অনেক এক্সটেন্ডেড, কিন্তু তা সত্ত্বেও তো যেখানে আমরা ছিলাম, আমি জাস্ট এই আত্ম অপরের প্রসঙ্গটা একটু সংক্ষেপে বলে নিই। তো এই সূত্র ধরে আমরা জানি যে ক্যামেরা বসালেই সেখানে সবসময়, ধরো কথার কথা, আমি যদি একটা বস্তির মধ্যে ক্যামেরা নিয়ে চলে যাই, তার মানে সেটা মোটেই সবসময় আমরা জানি যে ট্রান্সপারেন্ট রেকর্ডিং হবে না। ক্যামেরার একটা গেজের ব্যাপার থাকে, এবং ক্যামেরাটা পাওয়ারের ব্যাপার থাকে। যার হাতে ক্যামেরা, সে এক ধরনের না চাইলেও এক ধরনের পাওয়ার
নিয়ে আসে। তো তোমার এই ছবিটা তো আমি যতটুকু দেখেছি ছবিটি, যে একটি শহরের ছেলে, এবং এটা একটা ইন্টারেস্টিং ট্রোপ। ধরো এই যে আমি নোনা জলের কাব্য ছবিটার কথা বলছিলাম, সেটাও কিন্তু প্রাইমারি ক্রাইসিসটা হয় যে ঢাকা থেকে একটি ছেলে সে সুন্দরবনে যাচ্ছে এবং তারপর একটা ক্রাইসিস তৈরি হয়। যদিও ওই ছবিটি সম্পূর্ণ অন্য ধরনের, বাট আমি জাস্ট বলছি কারণ আমার এই মুহূর্তে সাউথ এশিয়ান ছবির মধ্যে এই ছবিটি আমার যথেষ্ট প্রিয় ছবি। তো আমি তোমার ছবিটা তো আমরা দেখতে পাই যে শহর থেকে একটি ছেলে এবং যাচ্ছে এবং গিয়ে তার যে ক্রাইসিস, এবং তুমি বেসিক্যালি আমি অন্য কয়েকটা পডকাস্ট শুনছিলাম, সেখানে তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা ব্যবহার করছিলে যে মানে শিভাস জার্নি আর তোমার নিজের জার্নি, তুমি যেটা এখনও বলছো, কিন্তু তুমি বলছিলে যে মানে ক্রাইসিসগুলো ক্রমশ মানে কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইট মিনস টু বি অ্যান আর্টিস্ট, অ্যাবাউট আর্ট, অ্যাবাউট লাইফ, অ্যাবাউট এক্সপিরিয়েন্স, সব কিছুর দিকে চলে আসে। তো এই আপাতত তুমি যদি এই দুটো মানে একটা তো এই এক্সপিরিয়েন্সটা আমরা আসবো, কিন্তু তার আগে তুমি যদি ওই আত্ম এবং অপর, পাওয়ার বা গেজ, ওইটা নিয়ে বলো যে তোমার এক হচ্ছে তোমার দার্শনিকভাবে তোমার কি মনে হচ্ছে কাজ করতে, কি আর একদম প্র্যাকটিক্যাল কী ধরনের তোমার মানুষজনের সাথে ইন্টারাক্ট করতে গিয়ে, ক্যামেরা বসাতে গিয়ে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে? দেখো সায়ন্তন, তুমি যে কথাগুলো বললে ক্যামেরার যে পাওয়ার হায়ারার্কিটা ক্রিয়েট করে, সেটা অ্যাবসলিউটলি এভিডেন্ট অ্যান্ড অ্যাপারেন্ট, এটা নিয়ে কোনো দ্বিমতই হতে পারে না। কারণ আমি ধরো আজকে একটা গ্রামে গিয়ে, একটা ট্রাইবাল এরিয়ায় গিয়ে আমি যখন ক্যামেরাটা বসালাম, অ্যান্ড প্রথমেই হতে পারে তারা প্রতিবাদ করলেন, আমি সরে গেলাম, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে অনেকে কিছু বলেনও না ইয়েতে, অ্যান্ড তুমি ওখানে ক্যামেরাটা বসিয়ে শ্যুট করলে বা না বলেও শ্যুট করলে, কোনো জিজ্ঞেসও করলে না, বা ওনাদের জিজ্ঞেস করলেও হয়তো ওনারা ঠিক আছে তুলুন, অনেকে অতটা অ্যাওয়্যারও হন না যে এটা এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে এই কনভারসেশনটা থ্রু দ্য ক্যামেরা। তো ওই যেটা আমার মেন সমস্যা মনে হয় যে এই পাওয়ার হায়ারার্কিটাকে অ্যাকনোলেজ না করা, নাম্বার ওয়ান। নাম্বার টু সমস্যা আমার যেটা মনে হয় আরও ভয়ঙ্কর, যে আমি যখন আজকে গ্রামে গিয়ে আমি শ্যুট করছি, বা যে কোনো ডকুমেন্টারি ক্ষেত্রে আরও ডেঞ্জারাস হতে পারে, যে আমি এটা রিপ্রেজেন্ট করছি রিয়েল লাইফ বলে, এটা ভুললে চলবে না যে ফিল্ম মেকিংটাই সম্পূর্ণ একটা ডিরেক্টরস গেজ। আমি একটা অ্যাপারেন্টলি ক্যামেরা যদি বসিয়েও রেখে দিই, অ্যান্ড সিনেমা ভেরিতে যে ফরম্যাটে গিয়ে ধরুন একদম ফ্লাই অন দ্য ওয়াল একটা অ্যাপ্রোচ নিয়ে, কোনো স্টাইলাইজেশন করলাম না, কোনো ট্রলি ফলি কিচ্ছু করলাম, জাস্ট আমি হোল্ড করে রইলাম, দ্য মোমেন্ট আমি কী ফ্রেম করছি সেটা ডিরেক্টরের পিওভি। তারপর কি এডিট করছি তো আরও ভয়ঙ্কর, কোন শট কার পরে। আমি আজকে যদি একটা চাওয়ালাকে আমি শ্যুট করি, তো আমি তো চাওয়ালাকে এসে বলবো না আপনি বলুন কার পরে কী শট রাখবো, আপনার জীবনের ওপর আমি কাজ করছি, সেটা তো পুরো এডিটার আর ডিরেক্টর ডিসাইড করবে। সাউন্ড কীভাবে করলাম, কার সাউন্ড কার পরে কী রাখলাম, পুরো ন্যারেটিভটা কী ডেভেলপ, তো এটা কমপ্লিটলি যে কোনো ফিল্ম, ফিকশন হোক নন ফিকশন হোক, পুরো ডিরেক্টর ডিসাইড করছেন ছবিটা কী হবে। তো সেটা কিছুতেই বলতে পারবো না সেটা 100% রিয়ালিটি। ইটস ওয়ান ফর্ম অফ রিয়ালিটি উইচ ইজ ডিরেক্টেড বাই দ্য মানে যেটা উইচ ইজ ডিফাইন্ড বাই দ্য ডিরেক্টরস ভিশন বলতে পারো। তো এই জিনিসটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি আর বারবার বলতে যে না এটাই তো রিয়েল, এটাই তো সত্যি, এটা একটা সত্যি, যদি 100টা সত্যি হয় তার মধ্যে একটা সত্যি এটা, তো এই দুটো অ্যাসপেক্ট আমার মনে হয় সবার আগে নিজের ঠিক করা দরকার, যে কোনো কমিউনিটি। অ্যান্ড সেটা তার জন্যে গ্রামে গেলেও যাওয়ারও দরকার নেই। আমি যদি এখানেও কাল যদি তোমার ওপরও ছবি করতে যাই, সেটাও আমারই রিয়ালিটি, ভার্সন অফ রিয়ালিটি, সেটা তোমার নাই হতে পারে পুরোপুরি। সো ওই যে জোর করে চাপিয়ে দেওয়ার, সেটাকে নিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা অ্যাজ আ থিওরি, সেটা কখনো অ্যাজ আ লাইক ওয়ান অ্যান্ড অনলি থিওরি, সেটা কখনো সম্ভব নয়। যেটা আমি করতে পারি, দ্যাটস ওয়াই আই এম সেইং যে একটা ছবির রিপ্রেজেন্টেশনটা খুব পার্সোনাল হওয়া এই জন্য দরকার, যাতে করে ওই অনেস্টিটা থাকে। এটা আমারই বিচার, আমারই ভাবনা, সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। আমার যেটা মনে হয়েছে আমি সেটা দেখাচ্ছি। আমরা যদি এই দুটো জিনিস অ্যাকসেপ্ট না করি, তাহলে সেটাই আমার মতে ভীষণ প্রবলেম্যাটিক। অনেকের থেকে আমি শুনেওছি, আমি একটা এক্সাম্পল আমি বলতেও চাই, যখন আজকে সুযোগটা এলো। তো 2018-19 হবে, আমি একজন ট্রাইবাল এরিয়ায় গিয়ে আমি একটা কাজ আমি শ্যুট করছিলাম বেসিক্যালি। ডিরেক্টর উনি আসতে পারেননি, আমি নিজে একা যাই সেবার, আর উনি আবার ভরসা রেখেছিলেন যাতে করে আমি কাজটাও করি ওখানে গিয়ে। মানে তুমি ক্যামেরা ছিলাম, অ্যান্ড ক্যামেরা কাম ডিরেকশন আমাকে দিতে হচ্ছিল ইন দ্য অ্যাবসেন্স অফ ডিরেক্টর। তো ওই জায়গাটা পৌঁছানোর জন্যে আমার অনেক কাটকর পোড়াতে হয়, অনেক বডিজের থ্রু যেতেও হয়, নাহলে পৌঁছতেও পারতাম না। একটা মিডিয়েটিং বডিও ছিল রাঁচিতে, অ্যান্ড সেখানে গিয়ে লিটারালি আমাকে 1 ঘন্টা ধরে বিভিন্ন প্রশ্ন করা হয়। অ্যান্ড একটা খুব
খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল যে একজন আপার কাস্ট ব্রাহ্মণ কাস্টের থেকে আপনি বিলং করছেন, আপনি এদের ওপর কেন ছবি করতে চাইছেন। সত্যি তার কোনো উত্তর আমার কাছে ছিল না, আমার কাছে আজকেও আছে। আমাকে বলাও হয়েছিল যদি ওদের ভালো করতে চান, ওদের একটা ফিল্ম মেকারকে আপনি, ওটা ছেলেকে আপনি ফিল্ম মেকিং শেখান, ওকে টাকা দিন, ওকে ওকে গাইড করুন, ওকে ওর কাহিনিটা ওর মতো করে বলতে দিন। সত্যি তার আমার কোনো উত্তর নেই। তখন আমার মধ্যে এটা আসে যে তাহলে কি আমার কি সত্যি আমার কমিউনিটির বাইরে কাজটা করা উচিত। তারপর আমি এটাও প্রশ্ন করি আমি যদি নাই বা করতে, সেটাও তো আমার খুব ডিসঅনেস্টি হবে। আমি একটা মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমি আমার পার্সপেক্টিভটা ওখানে রাখলাম পুরোপুরি। এটা তো তাহলে আরেকটা কাইন্ড অফ সেন্সরশিপ হয় যে তুমি কোনোদিন করবে না। বাট আই এম নেভার গোয়িং টু ক্লেম যে আমি যে জিনিসটা আজকে একটা ট্রাইবাল লোকের দেখাচ্ছি বা একটা ধরুন কয়লা খনি দুটো মানুষের জীবন আমি দেখাচ্ছি, সেটাই একমাত্র রিয়েলিটি। এটা আমার ভার্সন অফ মাই রিয়েলিটি। এবার সেটা আপনার ছবি দেখে গিয়ে আপনি নিজে দেখুন ওখানে আপনার কী মনে হয়। সামওয়ান ক্যান অলসো কাউন্টার অ্যাজ ওয়েল। বাট হ্যাঁ, আমাকে প্রশ্ন করলে আমার কাছে উত্তর আছে, আমার মতো করে উত্তর আছে। অ্যান্ড এরকম মানুষের সাথে যখন কাজ করা হচ্ছে, এরকম কমিউনিটির সাথে, সেটা তখনই ওই ওয়ান অফ দ্য মাল্টিপল রিয়েলিটিস হতেও পারবে যখন আমরা অনেক দিন সময় দেবো। গেলাম আর ক্যামেরা অন করলাম, খুব হবে না বলছি না, বাট তার চান্স প্রায় 0.1%। ওই সময়টা দেওয়া, তাদের কথা শোনা। অনেক সময় আমরা গিয়ে বলতে থাকি ইটস প্রবাবলি উই শুড লিসেন টু দেম, অ্যান্ড ওপর চালাকিটা না করা ওখানে গিয়ে। যখন আমরা অ্যাপ্রোচগুলো নিতে থাকবো তখন আই থিঙ্ক ভুল হবে, কিন্তু ভুলের সংখ্যাটা অনেক কম হবে। সো অ্যান্ড আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রান্তিক মানুষকে নিয়ে কাজ করাটা ইজ ভেরি সেন্সিটিভ। অ্যান্ড আমি কীভাবে তাদের রিপ্রেজেন্ট করছি, সেটা দুনিয়া, যখন আন্তর্জাতিক অডিয়েন্সের কথা বলছি, সেটা কীভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে, এটা ভুললে চলবে না যে ওটাকে ডিফেন্ড করার কিন্তু কেউ নেই। তখন আমি আজকে লোকারণ্য গিয়ে একটা কথা বললাম, সেখানে কিন্তু মানে সেই লোকটা কিন্তু গিয়ে ওখানে কথা বলছে না। সো আমাকে যথেষ্ট রেসপন্সিবল হতে হবে আমি কী বলছি। সেটা যদি অ্যাজ অ্যান আর্ট প্র্যাকটিশনার নিজের রেসপন্সিবিলিটি না নিতে পারি, সো আমার মনে হয় বেশি দিন ভালোভাবে কাজ করা সম্ভব নয়। একটা কাজ হিট হয়ে যেতে পারে, দুটো কাজ লেগে যেতে পারে, বাট ইউ ক্যানট বিল্ড আ কেরিয়ার আউট অফ দ্যাট প্রবলেমেটিক স্টান্স। হ্যাঁ, একদমই একদমই। এবং জাস্ট আবারও তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমাদের বাংলা সিনেমাতে যে ধরো সবথেকে বড় যে দুই নাম আর কি, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক। সত্যজিৎ রায়ের আমরা অনেকেই হয়তো ভুলে যাই যে পথের পাঁচালী ছবিটি আসলে সত্যজিতের এক অর্থে একইভাবে একটা অন্য স্পেসে গিয়ে সম্পূর্ণ অন্য মানুষের কাছে গিয়ে করা, কারণ উনি আমাদের সবার থেকে অনেক বেশি ইউরোপিয়ানাইজড, অনেক বেশি ওয়েস্টার্নাইজড এবং অনেক বেশি আরবান একজন মানুষ হিসাবে বেড়ে উঠেছেন আর কি। একদম বালিগঞ্জ মতো জায়গায় গভর্নমেন্ট স্কুল উনি পড়তেন। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু ওই যে নিজেকে বারবার যাওয়া, মানে তুমি যদি ওনার যে পথের পাঁচালী বানানোর যে মানে জার্নিটা নিয়ে যে লেখা আছে একাধিক, সেখানে উনি এক জায়গায়, আমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এক জায়গায় উনি বলছেন যে আমাদের যে ছবিটা বানাতে এত দেরি হয়েছিল, সেটা বোধহয় আমাদেরকে হেল্প করেছে যে আমরা দিনের পর দিন জাস্ট গ্রামে গিয়ে চুপচাপ বসে থাকতাম। আমাদের টাকা ছিল না, আমরা বসে থাকতাম, আমরা শব্দ শুনতাম, কী করে গাছে হাওয়া দিলে যে শব্দ হয় বা একটা পুকুরে জল পড়লে যে শব্দ হয়, এটা শহরে বসে জানা সম্ভবই না আর কি। তো শুধু মানুষ তো বটেই, তার সাথে সাথে প্রকৃতি, এবং তোমার ছবিতেও এই প্রকৃতির একটা বড় জায়গা আছে। এবং আমি কেন এই প্রসঙ্গটা আরও বেশি তুলছি, কারণ মানে আজকাল হিউম্যানিটিজের তত্ত্বে একটা বড় জায়গা নিয়েছে ইকোলজিক্যাল ক্রিটিসিজম, এবং যেটাকে মানে আমরা যেটাকে অ্যানথ্রোপোসিন সময় বলছি, এবং যেভাবে মানুষ দায়িত্ব নিয়ে একটি গ্রহকে বসবাসের অযোগ্য করে তুলেছে, সেখানে মানুষ ছাড়া না মানুষই যে অস্তিত্ব, সেই অস্তিত্বের দিকে তাকানো, সেটা কিভাবে ক্যামেরা পারে বা কিভাবে সিনেমা পারে, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। তো সেটা তোমার ছবিটা আমরা যখন দেখবো আর কি সবাই, তখন নিশ্চয়ই সেই দিকটা তো আমাদের মাথায় থাকবে যখন সেটা নিয়ে কথাবার্তা আলোচনা হবে। তো আপাতত আমি একটু আলোচনাটা শিফট করছি এই তোমার পার্টিকুলার ছবি থেকে। আমি তোমার সাথে এটা নিয়ে একাধিক সময় কথা হয়েছে, কিন্তু আজকে আমি এই প্রসঙ্গে এই কথাটা চাই। সেটা হচ্ছে ধরো তোমার ছবিরও আঙ্গিকের দিক থেকে বা শৈলীর দিক থেকে যে জায়গাটা জরুরি, এবং যেটা এই মুহূর্তের আন্তর্জাতিক ছবির সবথেকে বড় ডমিনেন্ট শৈলী, আমরা যেটাকে ডাকনামে স্লো সিনেমা বলে থাকি আর কি। তো এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আমার টুকটাক লেখালেখি করারও বদভ্যাস আছে, আমি এই নিয়ে কিছু কিছু ছবিকে গালাগাল করে বেশ নিজে উল্টে গালাগালও খেয়েছি। যাই হোক, সেসব অন্য কথা। তো এখন যেটা আমরা দেখতে পাই, যেটা আমি বলতে চাইছি, এখন যেটা দেখতে পাই যে বাংলা তথা মূলত ভারতীয় ছবি বলো বা আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে যারা একটু সিরিয়াস অল্টারনেটিভ গোত্রের ছবি
ছবি করতে চান তাদের কাছে এটা প্রায় অলমোস্ট দ্য সিঙ্গেল অপশান। কারণ আমরা জানি যে এক ধরনের আন্তর্জাতিক সিনেমার আর্ট হাউস সিনেমার যে মার্কেট, ফিল্ম ফেস্টিভ্যাল মার্কেট, সেখানে মূলত এই ধরনের ছবির এক ধরনের কি বলবো, ডমিনেন্স বলতে পারি, প্রিসিডেন্স বলতে পারি, তৈরি হয়েছে। তো এবং আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ধরো একটা মানে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ছবির যে সেকশনটা থাকে, সেখানেও গতবার ছবি দেখতে গিয়ে প্রায় মানে আমি সব ছবি দেখিনি, কিন্তু 90% ছবি এই স্লো সিনেমা গোত্রে পড়ে। এবার স্লো সিনেমা কি, কেন, কি বৃত্তান্ত, এটা নিয়ে আমরা জানি, এবং টাইম নিয়ে সিনেমার সাথে যে সংলাপ, সেসব তো আমাদের জানা কথা। কিন্তু আমি বলার চেষ্টা করছি, ধরো তোমার ছবির আমি যে ভার্সনটা দেখেছিলাম, আমার অন্তত স্পষ্ট মনে আছে সেখানের ছবির মাঝামাঝি ভীষণ মুন্সিয়ানার সাথে ছবির ছন্দটা বদলে দেওয়া হয়েছিল, এবং একটা ঝরিয়াস থেকে যখন ছবিটি শিফট করলো এক ধরনের একটা পাহাড়ি গ্রামে তো ছবিটা শিফট করে, হ্যাঁ। তো এবং সেটা তো নিশ্চয়ই মানে তোমার কনসাস সিদ্ধান্ত যে একটি স্পেস থেকে যখন ক্যামেরা আরেকটি স্পেসকে দেখছে তখন আমি কীভাবে। তো আমি জাস্ট তোমার কাছে জানতে চাইবো যে তুমি অ্যাজ এ ফিল্ম প্র্যাকটিশনার, কন্টেম্পোরারি ফিল্ম প্র্যাকটিশনার, এই স্লো সিনেমা ব্যাপারটাকে কীভাবে দেখো, এবং নিজের ছবির ক্ষেত্রে যখন তুমি ছবিটা শুরু করছো একটা ছন্দে, ছবিটা বদলে ফেলছো আর একটা ছন্দে, আমার ধারণা এটা হয়তো তুমি পোস্ট প্রোডাকশন স্টেজেই মাথায় আসছে, আমি জানি না কীভাবে হয়েছে। তো এই জার্নিটা যদি একটুখানি বলো, মানে এই ছন্দের জায়গাটা। না, আমি তার আগে তুমি যে কথাটা বললে, যে তুমি একটা এক্সাম্পল দিলে যে গত বছর শায়দ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ান ফিল্মসের মধ্যে অনেকগুলি স্লো সিনেমা ছিল। এবার ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ডমিনেন্স, এটা নিয়েও আমি বলবো পুরোপুরি হয়, আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি হয়তো 100% ঠিক নয়। কারণ আমি যদি বিশ্ব চলচ্চিত্র বড় বড় ফেস্টিভ্যাল যদি দেখি, যদি 30-40টা যদি ফিল্ম মূল একটা বা দুটো কম্পিটিশন ক্যাটাগরিতে থাকে, তাদের যেটাকে খুব টিপিক্যাল স্লো সিনেমা বলি সেটা তো 50%ও নয়, এখন আরও যতদিন যাচ্ছে আরও কমছে। এটা মনে রাখতে হবে যে এই যে স্লো সিনেমা যেগুলো আছে, আনফর্চুনেটলি তাদের থিয়েট্রিক্যাল স্ক্রিনিংয়ের একমাত্র জায়গা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা আনফর্চুনেটলি তাদের থিয়েটারে দেখছি না, বা অন্য কোনো প্রপার বড় ডিস্ট্রিবিউশন হাবে আমরা তাদের পাচ্ছি না। সো সেটা একটা বড় বিষয়, যে অ্যান্ড এটা হিস্টোরিক্যালি হয়ে এসছে পুরো। তো তাই জন্যে আমার মনে হয় যে স্লো সিনেমার যে ওভার ডমিনেন্স বা প্রেজেন্স ফেস্টিভ্যালে পাচ্ছি, তার একটা বড় কারণ ওটা ফেস্টিভ্যালেই একমাত্র, তারা ফেস্টিভ্যালেই তাকে স্কোপটা দিচ্ছে বলে। কালকে ফেস্টিভ্যাল দিয়ে বন্ধ করলে সেখানেও আমাদের থাকবে না ওই ছবি, হয়তো তার অন্য হয়তো একটা স্লো সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালে হয়তো তাহলে হবে, দেখা যাবে হয়তো। তো ওরকম করে তো ফিল্মকে এরকম ক্যাটাগরাইজ করা যায় না। এখন স্লো সিনেমা, বিশেষ করে যে লেট 90s স্লো সিনেমা এসছে, যেখানে সময় নিয়ে কথা হয়েছে, তার আগে বিশ্ব দ্য ওয়ে উই হ্যাভ বিন পারসিভিং টাইম, এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, আমি যেটা বলছি তখন সবাই কম্পিউটার আসছে। সো এই স্লো ফিল্ম মেকিংটা তো সার্টেন পারসেপশন অফ টাইমের বিরুদ্ধে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এবার সেটা যখন ফর্মুলা হয়ে গেছে, সেটা একটা প্রবলেম্যাটিক। যে আর আমার বিশ্বাস যে কোনো ভালো ছবি ওরমভাবে হতে পারে না যে আমি স্লো করবো মানে ছবিটা কানে যাবে, এটা একদমই নয়, কোনো দিনই নয়। কারণ যদি কানের মেন কম্পিটিশনের আমি ক্যাটাগরির ছবিগুলোও দেখি, হয়তো 10টার কোথায় থাকে, তার মধ্যে হয়তো 3টে হয়তো ওরকম, 7টাই ওরকম নয়। আমাকে আগেও অনেকে বলেছেন যে না, ওয়ান অফ দ্য ফর্মুলাস অফ ইন্টারন্যাশনাল সাকসেস মেবি যে একটু স্পেয়ার্স ন্যারেটিভে কাজ করা, খুব হাই ন্যারেটিভ যদি না থাকে। একদমই নয়। আমরা প্যারাসাইট দেখেছি রিসেন্ট টাইমে আসছে, অনেক ছবি আছে যারা খুবই একটা ন্যারেটিভ ধর্মী ছবির মধ্যেই তাদেরকে আমরা রাখতে পারি, তারা অনেক সাকসেস পেয়েছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবিতে একটা এনগেজমেন্ট থাকলে, এনগেজমেন্ট ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স হোক, ন্যারেটিভ হোক, যাই হোক না কেন, একটা তো কোথাও বাঁধন থাকবে, বা একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকবে, যেন দর্শক হিসেবে আমি ওটার সাথে আছি। এটা তো হতে পারে না যে আমি ছবিটার মধ্যেই নিই, তাও আমি ছবিটাকে বলছি ভালো বা ভালো লাগছে, সেটা কখনোই হয় না, যে যতই ইসোটেরিক একটা মিডিয়াম যাক না কেন। তো ওটা হচ্ছে এক নম্বর বিষয়। এবার স্লো সিনেমা ডেফিনেটলি অ্যাজ আ মুভমেন্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি প্রথম আবিষ্কারও করি, ওই যখন ওয়ার্ল্ড সিনেমা অল্প অল্প দেখতে শুরু করেছি 2015-16তে, আমার কাছে অফকোর্স একটা বিগ রে অফ হোপও ছিল যে আচ্ছা এরকম ছবিও হচ্ছে, আর এরকম ছবি সমাদৃতও হচ্ছে। তার আগে আমার মানে সেন্সও ছিল না যে এরমভাবে ছবি করাও যায় পুরোপুরি। অ্যান্ড স্পেশালি আমরা যারা ডিজিটাল এজে ফিল্ম মেকিং শুরু করেছি, কারণ আই কমপ্লিটলি ও মাই কেরিয়ার টু ডিজিটাল ফিল্ম মেকিং। আজকে যদি ডিজিটাল ফিল্ম মেকিং না থাকতো, তাহলে এত তাড়াতাড়ি আমি এই 2-3টে নিজের কাজ করেছি সোফার, বোথ শর্টস, ডকুমেন্টারি অ্যান্ড ফিকশন ফিচার নিয়ে বলছি, তো সেটা আমি করতেই পারতাম না হয়তো। তো এই মানে
ডিজিটাল ফিল্ম মেকিং প্র্যাকটিসের অনেক সমস্যা আছে, কিন্তু মানে আমাকে তার এই প্রোজগুলোকে অ্যাকনোলেজ করতেই হবে পুরোপুরি। আজকে তোমার সাথে আমার কথাই হতো না এর যদি না থাকতো। তো তো ওই স্লো সিনেমার যে অমনি প্রেজেন্স বা একটা মেজর প্রেজেন্স যেটা অনেক বেড়েছে, তার একটা বড় সড়ো কারণ তোমার এই ডিজিটাল ফিল্ম মেকিংও অ্যাক্সেস পাওয়া, যে আমি ওরকমভাবে শট নিয়ে যাচ্ছি, লম্বা শট নিয়ে যাচ্ছি, ডিউরেশন। এটা ফিল্ম রোল, অ্যানালগ রোল কিনতে হলে হয়তো পসিবল হতো না পুরোপুরি। সব দিকেই আমাদের মাথায় রাখতে হবে দ্য প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ অফ ইট। কিন্তু হ্যাঁ, অলওয়েজ আমি মনে করি যে কোনো ছবির একটা ফর্মুলা হতে পারে না যে এইটা করলেই একটা সিরিয়াস ছবি হওয়া উচিত, সেটা আমি মনে করি না। আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্ম মেকার টেরেন্স মালিক। তার ছবিতে সারাক্ষণ ক্যামেরা ছুটে বেড়াচ্ছে, একটা স্টেডি ক্যামে, একটা অদ্ভুত ডাইনামিজম, একটা আর যেটা আমরা বলি যে সিরিয়াস ফিল্মে মিউজিক থাকা উচিত নয়, ভয়েস ওভার থাকা উচিত না, ওনার ছবিতে এক্স্যাক্টলি ওই দুটো জিনিসই আছে। অ্যান্ড আমি যদি ওনার ছবির কপিও বানাতে পারি, আমি মনে করবো খুব ভালো একটা ফিল্ম বানিয়েছি কখনো, যদি ওই ক্রাফটম্যানশিপটা রিচ করতে পারি। বা আজকে আমরা আমি সত্যজিতের কথা বলি না, ওনার ছবিতে মিজসিন, উনি যেভাবে ক্যামেরা, আমি মহানগরের ঘরের সিকোয়েন্সেসগুলো যদি ভাবি, আজকাল যেভাবে ফিল্ম মেকিং হচ্ছে ট্রেডিশনাল বাংলা ছবিতেই যদি বলি, যে একটা মাস্টার দুটো ইদার ক্লোজ আপ বা ওভার দ্য শোল্ডার শট নিয়ে একটা সিন এডিট হয়ে গেল পুরোপুরি, বা শুধু একটা স্ট্যাটিক শটই রয়ে গেল, এই বা ট্রলি রইলো, মানে টিপিক্যাল একটা গান হচ্ছে মানে ট্রলি হচ্ছে তার সাথে। সো এইটা আমার কাছে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা পুরোপুরি। কীভাবে একটা মিজোসিনের মাধ্যমে আমি থ্রু কম্প্রেশন অর এক্সপ্যানশন অফ আ ফ্রেম অর হাউ প্লেসমেন্ট অফ ক্যারেক্টার্স, কী করে একটা গল্প ওটার মধ্যেও বলা যায়, যেটা উনি সত্যজিতের মুন্সিয়ানা ম্যাসিভ। উনি ওই সেট আপটাও পেয়েছিলেন করার, আর উনি সেটাকে ইউটিলাইজও করতে পেরেছিলেন, যেটা হয়তো সবাই হয়তো পাননি। সব রকম ফিল্ম মেকিংয়ের একটা ভাষা আছে। আমার মনে হয়, আমার ক্ষেত্রে উইসপার্সের যদি কথায় আসি, যে ছবিটা দুটো জায়গায় শ্যুট, একটা হচ্ছে কোল মাইনে, তার একটা সার্টেন টেনশন, তার একটা সার্টেন গতি আছে, জায়গা যেভাবে মাইনিং হচ্ছে। আর আমার ছবিটা যে বিষয়, কোল মাইনেও অন্যভাবে শ্যুট করা যায়, বাট ছবিটা যে মূল বিষয়, যে ছেলেটার জার্নি, একজন সাউন্ড রেকর্ড, একজন সাউন্ড ইনস্টলেশন আর্টিস্টের যে একটা জার্নি, অ্যান্ড সেই তার যে ইমোশনাল জার্নিটা তখন হচ্ছিলো, ইনওয়ার্ড জার্নি, সেটার একটা সার্টেন গতি দিয়ে একটা সার্টেন তার ইমপ্রেশন ক্রিয়েট করা। আমরা যখন একটা জঙ্গলে তাকে যখন দেখতে পাচ্ছি পুরোপুরি, তখন তার মনের অবস্থা, তার ইনওয়ার্ড জার্নির একটা সার্টেন ছন্দ, তার একটা সার্টেন গতি, সেই দুটো বিকেম মাই কী বলবো প্রাইমারি রেফারেন্সেস। সেটা যদি উল্টোও হতে পারতো, একটা জঙ্গলে গিয়েও চাইলে ওটা দৌড়তে পারতো ক্যামেরা, যদি সেটাই আমার ডিমান্ড করতো ওখানে গিয়ে। ইনফ্যাক্ট ছবিটা যারা দেখবেন, সেটা কিছু কিছু তার আভাসও পাবেন ছবির সেকেন্ড হাফেও, যে শেষের দিকে একটু আবার পরিবর্তন হয় ইন টার্মস অফ শর্ট টেকিংও। তো আমার কাছে যেই বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি, সেটা শুধু গল্প নয়, যে এক্সপিরিয়েন্সটা আমি দিতে চাইছি, সেটা ডিফাইন করা উচিত আমার সিনেমাটোগ্রাফি ইন ব্রেসনিয়ান সেন্সই বলছি, জাস্ট নট ক্যামেরা চালানো নয়, সেটা আমার ডিফাইন হওয়া উচিত। তাহলেই ছবিটার ফর্মুলা থাকবে না। এক কথায় বলা যায় যে বিষয়বস্তু থেকে কিভাবে শৈলীর জন্ম হয়, সেটাই বোধহয় সমস্ত সময় যে কোনো ধরনের শিল্পকর্মের ক্ষেত্রেই অনেস্টি প্রশ্নটাকে যদি আমরা আনি, তাহলে একটা বড় জায়গা আসে। এই বিষয়ে একটা ছোট্ট কথা আমি বলতে চাই, যে এরকমও হওয়া উচিত নয় যে আমার একটা পার্টিকুলার সিগনেচার স্টাইল হবে না। আমি অ্যাজ এ ফিল্ম মেকার হতেই পারে আমি একটা সার্টেন স্লো সিনেমা স্ট্যাটিক অ্যাপ্রোচে আমি পুরো বিষয়বস্তুটা এক্সপ্লোর করতে চাই, ওটাই আমার ভাষা। অনেক লেখক বা অনেক কবি যখন লেখেন, বা অনেক পেইন্টার যখন আঁকেন, তার একটা সার্টেন সিগনেচার থাকে পুরোপুরি। তো আই থিঙ্ক ওয়্যার একটা একজন একটা লেজেন্ডারি কাজ, বা একটা লেজেন্ডারি একটা গ্রাফ, একটা ট্র্যাজেক্টরি, একজন জার্নি তখনই হয়ে ওঠে যখন সেই কনভিকশন আর অনেস্টিটা আছে। তখন আর দেখে মনে হয় না এটা ফর্মুলা, বা এটা উনি কাউকে ইমপ্রেস করতে বা কোনো একটা কিছু পেতে এজেন্ডা নিয়ে করছেন। আজকে আমি যখন ল্যাভডিয়াসের ছবি দেখি, তখন আমার ওনার ওই অ্যাস্থেটিক্সটাই মনে হয় ওখানে ওটাই হওয়া উচিত। যেমন ম্যালিকের ক্ষেত্রে বললাম, ওনার ওইটাই হওয়া উচিত, ওনার ওই ভাষাতেই বলে যাচ্ছেন, অ্যান্ড সেটা আমরা বারবার দেখছি, অ্যান্ড সেটা আমাদের দেখেও ভালো লাগছে। তার একটা বড় কারণ হচ্ছে তার মধ্যে ম্যাসিভ কনভিকশন আছে, অ্যান্ড আই গেস ওই কাজের মধ্যে কোথাও না কোথাও ওটা বেরিয়ে আসে। তো এমন নয় যে আমাকে সবসময় যে অন্যভাবে বলতে হবে, বা প্রথম ছবিতে একরকম তো সেকেন্ড ছবিতে অন্য আমাকে চেঞ্জ করতে হবে। আমার একটা সার্টেন স্টাইলও হতে পারে, কিন্তু ইট শুড কাম ফ্রম মি,
যে আমার কি মনে হচ্ছে। তুমি যেটা বলছো সেটাকেই হয়তো অন্য একভাবে বলা যায় যে বিষয়বস্তু থেকে যখন শৈলী তৈরি হয়, বিষয়বস্তু থেকেই যখন আমি আমার নিজস্ব আঙ্গিক শৈলী তৈরি করি, সেখানেই বোধহয় এক ধরনের অনেস্টি এবং শিল্পীর তার বিষয়ের সাথে, তার আঙ্গিকের সাথে, তার ক্রাফটের সাথে যে 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 সৎ সম্পর্ক আর কি, সেই জায়গাটা উঠে আসে। তো আমরা ছবিটা নিয়ে অনেক কথা বললাম, ছবিটা দেখার জন্য আমাদের খুবই আগ্রহ থাকবে। তো বাকি সময়টুকুতে আমি একটুখানি আমাদের আলোচনার মোড় ঘোরাতে চাইবো, এবং সেখানে আমি মূলত তোমাকে এটা নিয়ে, তোমার সাথে আমার আগে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, এবং তুমি বলছিলে যে এখন মানে আমরা মূলত তোমার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে ধরো, আমি জানি আমাদের এই অনেক শ্রোতাই আছেন বা আরও অনেকেই আছেন যারা নিজেদের মতো করে ছবি করতে চান, এবং ছবি বানানো, একটা ফিচার ফিল্ম বানানো, ফিকশন ফিচার ফিল্ম বানানো আমাদের অনেকের কাছেই একটা হিউজ বড় ব্যাপার। এবং যেহেতু আন্তর্জাতিক ছবি, তার ফান্ডিং, তার নানা রকম পদ্ধতি সেই ফান্ডিং পাওয়ার আমরা জানি, আমরা ভাষা জানি যে কিছু কিছু ক্ষেত্রে সেখানে আমরা ফিল্মের ল্যাব হয়, স্ক্রিপ্ট ল্যাব হয়, বা কিছু কিছু ক্ষেত্রে অন্যরকমভাবে হয়। আমি যতদূর শুনেছি তোমার ছবিটা সম্ভবত কোনো ল্যাবের থ্রু দিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, তো এই কনটেক্সটে দাঁড়িয়ে তোমার মানে এই ছবিটির জার্নি এবং এই মুহূর্তের আন্তর্জাতিক ইন্ডিপেন্ডেন্ট ছবি বলো বা অল্টারনেটিভ ছবি, আর্ট হাউস ছবি, যাই বলো না কেন, সেই ছবির জার্নি নিয়ে যদি তুমি একটু কিছু আমাদের বলো। প্রথম থেকেই আমার মাথায় একটা জিনিসই ছিল যে আমি ছবিটা বানাতে হবে বা ছবি বানাতে হবে। আমি যদি আমার এই ছোট্ট কেরিয়ারের প্রথম থেকেও দেখি, আমার প্রথম মেজর নন ফিকশন ওয়ার্ক বৈখারি, সেটা একটা গ্রান্ট পায়, পিএসবিটির গ্রান্ট পায়। অফকোর্স গ্রান্টটা পেয়েছিলাম বলে ছবিটা যেভাবে ফাইনালি করা গেছিলো সেটা আমি করতে পেরেছিলাম, কিন্তু সেটা না হলেও একটা ছবিটা হতো, অন্য ফর্মে হতো, মানে ছবিটা বানাতে হবে। আমি যখন আহুতি বানালাম, একটা ফিকশন শর্ট ফিল্ম, তো সেটা যখন বানিয়েছিলাম আমার একটা ফেয়ার অ্যাসেসমেন্ট ছিল যে ছবিটা আমি কি করছি, সেটা কোথায় দেখানো হতে পারে, অ্যান্ড সেটার মার্কেটিং ভ্যালু কী হতে পারে, মার্কেটে ভ্যালু কী হতে পারে। অ্যান্ড আমার এমন কোনো একটা অঙ্কে, এমন কোনো একটা টাকায় বানানো উচিত নয় যে যেটার সাথে তার রিটার্ন ভ্যালুর কোনো সামঞ্জস্যই থাকবে না। হ্যাঁ, অফকোর্স ওরমভাবে সবসময় অ্যাকাউন্টসের খাতা নিয়ে কখনো স্ক্রিপ্ট লেখা যায় না। একটা শর্ট লিখলাম, তারপর সে টাকা লিখলাম, ওটা কোনো দিনই করা সম্ভব নয়। কিন্তু একটু প্র্যাকটিক্যাল আমাদের হতেই হবে, কারণ এটা ভুললে চলবে না যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদের অনেক কনস্ট্রেন্টস থাকবে। এখন আমরা দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কনস্ট্রেন্টের টাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকা অ্যান্ড সেটাকে নিয়ে কমপ্লেন করা বা সার্কামস্ট্যান্সেস নিয়ে অনেক কমপ্লেন করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে কাজটা করে নেওয়া নিজের মতো করে। আমার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট যেই পরিস্থিতিতে বিলং করেছিলাম, আমার কাছে কাজটা করে নেওয়া খুব জরুরি ছিল। কিন্তু তার মানে এই নয় যে কাজটা কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট আমার ডেফিনেটলি করতে হয়েছে। কেউ যদি একটা 1,00,000 টাকা পায় আর কেউ যদি 1 কোটি টাকা পায়, দুটোর কখনো প্রোডাকশন ভ্যালু এক হতে পারে না। কিন্তু আমি যখন আন্তর্জাতিক স্কেপে যখন আমি যে ছবিটাকে দেখতে চাই, সেখানে কোনো ছবির পাশে লেখা থাকবে না যেটা খুব কনস্ট্যান্টের নিয়ে ছবিটা বানানো হয়েছিল। তোমার পাশে হয়তো সবচেয়ে বেশি একটা হলিউড বাজেট নিয়ে ছবি তোমার পাশে তখন থাকবে, কিন্তু সেটাই হচ্ছে ক্রাফটম্যানশিপ, যে তুমি কি করে কম্প্রোমাইজ না করে প্র্যাকটিক্যালি ছবিটা তুমি করতে পারো। এমন কিছু আমি ভাববো না যেটা আমি লিখবই না, যেটা হয়তো আফতার সিনেমাতে আমি একটা ছবি নামই নিয়ে বললাম, সেখানে হয়তো ইউজ হয়েছে জিনিসটাই, বা এমন কিছু নিয়ে পড়ে থাকবো না যেটা অনেককে আমি দেখেছি আমার সিনিয়র হোক বা চেনা জানার মধ্যে, যে ক্যামেরার রিসোর্স নিয়ে খুব পড়ে থাকা, যে আমার যদি ওই ক্যামেরাটা না থাকে আমি ছবিটা করবো কী করে, সেই ছবিটা কি কেউ অ্যাকসেপ্ট করবে কি না। এটা একদমই নয়। রাদার আমি বলবো, যেটা আমি নিজে করতে গিয়েও সেটা আরও এক্সপিরিয়েন্স করেছি, যে আমার ছবিটা একটা পার্ট, সো এটাও বলে রাখি যে আমার ছবির দুটো পার্ট দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ক্যামেরায় শ্যুট করা পুরোপুরি। যদিও সেটা স্টাইলিস্টিক্যালি প্রবলেম হয়নি, কারণ দুটো জায়গা দুটো হাফে পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আরেকটা ক্যামেরা দিয়ে, আমরা ছোটো ক্যামেরা দিয়ে অনেক শ্যুট করেছি। সেটা হচ্ছে লোকানোর অত বড় পর্দায় দেখে এলাম, একবারে দেখেও কিন্তু অ্যাবারেশন মনে হয়নি, না বলে দিলে কেউ বুঝতেও পারবে না। সেটা আমার কালারিস্টের মুন্সিয়ানা, কালারিস্ট যে আমার ছবির ডিওপিও ছিল পুরোপুরি। কিন্তু আমার কাছে অলওয়েজ মনেই হয়েছে যে না, ঠিক আছে, ওইখানে আমি লাইট নিয়ে প্রপার এক্স্যাক্টলি লাইটটা পাচ্ছি না, আমি চেষ্টা করবো যখন ন্যাচারাল লাইট সবচেয়ে ভালো থাকে ওই জায়গায় তখন শ্যুট করা। না, আমার পক্ষে সেটাও পসিবল হচ্ছে না, তখন আমি চেষ্টা করবো যে
সবচেয়ে ভালো মোমেন্টটাকে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মুহূর্তটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পুরোপুরি কোন পরিস্থিতি, মুহূর্তটা আমি কী আনতে পারছি। মুহূর্ত মানে কিন্তু গল্প নয় বা একটা কোনো ঘটনা নয়, মুহূর্ত মানে ইটস সামথিং মাচ মোর দ্যান দ্যাট। ওই এক্সপিরিয়েন্সটা কী আনতে পারছি, সেই জিনিসটা যদি ক্যাপচার করতে পারি, ছবির অনেকটা কাজ আমার ডান। অ্যান্ড তার জন্যে বিশাল হাইফাই ক্যামেরারও দরকার পড়ে না। অলওয়েজ আমার উচিত, আমার যেটা মনে হয় যে দরকার পড়লে ছোটো ক্যামেরা নিয়ে কাজ করব, ওইখানে বাজেট কমিয়ে কিন্তু কিন্তু যেন বেশি দিন আমি শ্যুট করতে পারি, তাতে অনেক পারফেকশন অনেক বেশি আসবে, অনেক ভালো মুহূর্ত আমরা এক্সপ্লোর করতে পারবো, অনেক চান্স ফ্যাক্টরকে আমরা অ্যালাউ করতে পারবো যদি অনেক দিন শ্যুট করতে পারি। সো কিন্তু সবার আগে মনে রাখতে হবে যে আমার কাছে এইটুকু আছে, আমাকে এই ছবিটা বানাতে হবে। একটা ইনফরমেশন দিই যে আমাদের লোকানো যে কম্পিটিশন ক্যাটাগরিতে ছিল, সেখানে একটা এবছর সিঙ্গাপুরি ছবি একটা অ্যাওয়ার্ড জিতে। ছবিটা 5 দিনে নাকি বানানো হয়েছে। ছবিটা আমি দেখেওছি, আর চমৎকার জুম লেন্স ইউজ করেছে পুরো ছবিটা জুড়ে, অদ্ভুত জুম ইন জুম আউট করে ফ্রেমিং ওরা বানিয়েছে। ছবিটা যথেষ্ট রিসোর্স কনস্ট্রেন্ট নিয়ে বানানো ওটা। অ্যান্ড ছেলেটা, উনি যখন ফিল্ম মেকার, যখন উনি স্টেজে উঠলেন, অ্যাকসেপ্টেন্স স্পিচ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে আমার কাছে এটাই পসিবল ছিল আমার তখন আমার পক্ষে করা। তার মানে কি আমাকে 5 দিনেই ছবি বানাতে হবে এরকম কেউ বলেনি। ছবিটা ততদিন সময় নিয়ে বানাও যতদিন ছবি সত্যি দরকার, কিন্তু একটু প্র্যাকটিক্যাল থাকা খুব জরুরি, যাতে করে ছবিটা যেন হয়। এইটাই আমি থ্রু আউট নিজের আমার প্রসেস হিসেবে আমি রেখেছি। আমি আশা করছি এটা আমি আমার ইন ফিউচারও এটা আমার মেইন বাইবেল হোক, যাই হোক, এই আইডিয়াটা আমি নিয়ে রাখতে চাই যে ছবিটা আমায় করতে হবে। গিরিশ কাসারাভলির একটা কথা আমি ওনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে he said that he is making an imperfect film. যদি কনটেক্সটটা কমপ্লিটলি আলাদা ছিল, কিন্তু ওই কথাটা শুনে আমি খুব রিলেট করতে পারি আমার মতো করে। কীরকম, যে আমি যে ছবিটা বানাচ্ছি সেখানে প্রচুর ইমপারফেকশন আছে, কারণ রিসোর্স কনস্ট্রেন্ট। কিন্তু যখন একটা আইডিয়া খুব অরিজিনাল অ্যাপ্রোচ নিয়ে, উইথ অনেস্টি, উইথ কনভিকশন, একটা অ্যান্ড চেষ্টা করা একটা অন্যভাবে বা একটা কীভাবে একটা নতুন এক্সপিরিয়েন্স দিতে পারি, বা কীভাবে একটা হলিস্টিক এক্সপিরিয়েন্স দিতে পারি, কনস্ট্রেন্ট কিন্তু তখন একটা ইনোভেশনে ইজিলি টার্ন আপ করতে পারে। সো কাজটা করলাম না, সেইটার কাজটা যদি নাই থাকে তার মূল্যায়ন কী, অ্যান্ড তার থেকে বেটার করা, ইমপ্রুভ করা কোথায় হবে? সো কাজটা করা উচিত। আমি আমার এক্সাম্পলটা আমি নিজে দিতে পারি, যেখানে অন্তত ছবিটা বানানো গেছে। এরকম বহু এক্সাম্পল সারা বিশ্বে আছে। তো কাজটা করতে হবে। দ্বিতীয়ত, তুমি যেটা জিজ্ঞেস করলে অ্যাবাউট ল্যাবস, ডেফিনেটলি এরকম দুনিয়া আগের মতো আর নেই যে আমি ছবিটা বানালাম অ্যান্ড পাঠালাম। কারণ 1955 সালে বা 60 সালে যেভাবে ছবি হতো, তখন ছবি বানানোটাই খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু বানালে তখন এক জায়গায় পাঠালাম, দেন সেটাকে মূল্যায়ন হলো, সিলেকশন হয়ে তখন হবে। এখন প্রচুর ছবি বানানো হচ্ছে, অ্যান্ড একটা ফেস্টিভ্যালে যখন 4000-5000 সাবমিশন হচ্ছে, সেখান থেকে যখন 40টা ফিল্ম সিলেক্ট হয়, ওটা ইনহিউম্যান একটা প্রসেস, যে 4000টা ছবি পুরো দেখে তারপর সিলেকশন হবে। সো তখন যদি কোনো ছবি ল্যাবের মাধ্যমে যায়, সেটা ডেফিনেটলি একটা ক্রেডিবিলিটি পায়। ল্যাব থেকে ছবিটা ইমপ্রুভ হচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, যদি হয় ফান্ড যেটাকে বলি আমরা, যখন সেটা নয় রইলই, কিন্তু ছবিটা একটা ক্রেডিবিলিটিও হয়, একটা অ্যাটাচড হয়। অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং আমরা সেরকম একটা, যখন দুটো ছবি ওরকম একটা ক্রেডিবিলিটি সহ একটা এসছে, একটা এমনি এসছে, আমাদের হিউম্যান টেন্ডেন্সি হবে ওই স্ট্যাম্প যেটা আছে সেটাকে প্রথমে আগে দেখার ইয়েতে। সো যদি থাকে তো খুব ভালো, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের যেই কারণে ছবিটা আমরা বানাতে শুরু করেছি, কারণ অনেক সময় ল্যাবে এটা অনেক ক্ষেত্রে শুনেছি যে ইটস এন্ডস আপ প্রডিউসিং এ হোমোজিনিয়াস কাইন্ড অফ ফিল্ম। কারণ সেই ভাষাটাই, একটা ল্যাবে তো একটা ছবি থাকে না, বিভিন্ন ছবি বছর বছর আসছে যাচ্ছে। সো একটা সার্টেন ইউনিফর্ম একটা ল্যাঙ্গুয়েজ এসে যায়, সেখানে হয়তো অরিজিনালিটিটা কিছুটা মারও খেতে পারে। তা কিন্তু অনেক ল্যাব আছে যেখানে তোমাকে এক্স্যাক্টলি আরও অনেক দৃষ্টিভঙ্গি, তোমাকে ভালো ভালো মেন্টার্সও তুমি পাবে। সো দেয়ার আর প্রোজ অ্যান্ড কনস টু এভরিথিং। আমার যদিও কোনো ল্যাবের মাধ্যমে ছবিটা যায়নি, অ্যান্ড এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা যে তুমি ছবিটা যদি ভালো করো, তুমি যদি পাঠাও, নিশ্চয়ই তার একটা কোনো জার্নি তার জন্য লেখা আছে। সো ল্যাব হয়নি বলেই যে ছবিটার কিছু হবে না, সেটা ভাবাও যেরকম ভুল, এটাও সেরকম ভুল যে ল্যাব মানেই ল্যাব দরকার নেই। পেলে যদি ভালো মেন্টার্স পাই, কেন ছবিটা তো আরও ইমপ্রুভ করবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবিটা ভালো হোক, এটা আমার দেখা দরকার। আমি ছবিটা নিজে এডিট করেছিলাম প্রথম 6 মাস, যে তুমি যেটা বলছিলে, তুমি যে ভার্সনটা দেখেছিলে। তারপর আমি একজন সিনিয়র এডিটরের সাথে অ্যাসোসিয়েট হই, অ্যান্ড উনি তখন কাজটাও দেখেন, তারপর একসাথে মিলে ছবিটাকে বানানো হয়। সেটাও খুব জরুরি,
কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ছবিটা যদি ভালো হয় দেন পারপাস ইজ সার্ভড। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, তো শেষ করার আগে লুব্ধকদার সাথে একটু আমরা এতক্ষণ ছবি, লুব্ধকদার ছবি, লুব্ধকদার নিজের চলচ্চিত্র নিয়ে কনভিকশন ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। তো শেষের আগে আমি একটু জাস্ট তোমাকে জিজ্ঞাসা করব যে ধরো এই মুহূর্তে তুমি বললে যে তুমি নিজেও বিশ্বাস করো যে তুমি বাংলা ভাষায় আন্তর্জাতিক ছবি বানাচ্ছ এবং গ্লোবাল অডিয়েন্সের জন্য বানাচ্ছ। তো আন্তর্জাতিক ক্ষেত্র বলো বা বাংলা সিনেমার ক্ষেত্রেই বলো, কারণ আমরা যারা একটু সমালোচনা লেখালেখি করি এবং আমরা অনেকেই বাংলা সিনেমা নিয়ে নানা রকম অসন্তোষ প্রকাশ করে থাকি, সেদিকে আমি যাচ্ছি না, সেটা তো আমরা যারা চলচ্চিত্র চর্চা করছি তাদের ব্যাপার। তো তোমার ব্যক্তিগতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমা তথা বাংলা ছবি তথা ভারতীয় ছবি এবং অবশ্যই আন্তর্জাতিক ছবির গতি প্রকৃতি নিয়ে কি মনে হয় আর কি? না, ডেফিনেটলি আমরা একটা প্রচণ্ড এক্সাইটিং টাইমে আছি। কারণ যতই একটা আমাদের মনে হয় যে না, ইন জেনারেল যেটা বাংলা ছবি ভারতীয় ছবির স্ট্যান্ডার্ড মাঝে মাঝে আমরা দেখছি, তা সত্ত্বেও প্রচুর ভালো ভালো ছবি এই বছর এসছে। সারা ভারত, নর্থ ইস্ট থেকে আসছে, নর্থ ইন্ডিয়া, বম্বে, সাউথ তো আছেই, পশ্চিমবঙ্গ তো আছেই। তো ভালো ভালো ছবি কিন্তু হচ্ছে এখন। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি বানানো ছবি, ইন্ডিপেন্ডেন্ট ভয়েসেস, সেটা কিন্তু আমরা যথেষ্ট দেখেছি। এই যে আমি বিহারের আঁচল মিশ্রার নাম যদি আমি নিই, আঁচল যে দুটো ছবি বানিয়েছে ইভেন লকডাউনের মধ্যে, ধুইন বলে ছবিটা, আমি দেখে চমকে যাই পুরোপুরি। সো এরকম প্রচুর না জানা কথা। অ্যান্ড সেখানেও আঁচলের একটা পার্সোনাল একটা কানেকশান আছে। তার প্রথম ছবিটা গামাঘর তার ওন পুরনো অ্যানসেস্ট্রাল হাউসে গিয়ে বানানো। সো এরকম বহু কাহিনী আজকাল আমরা সেলুলারে দেখতে পাচ্ছি ভারতবর্ষ থেকেও বিভিন্ন ভাষায়। ভাষা মানে শুধু হিন্দি বাংলা হিসেবে নয়, চলচ্চিত্রের ভাষাও তার ভিন্ন রকম। তো কাজ তো আমার মনে হয় খুব ভালো ভালো কাজ হচ্ছেই এখন। পার্সেন্টেজটা আরও যদি বাড়ে তাহলে যেটা হবে কি, আমরা যারা ফিল্ম বানাচ্ছি সবাই উপকৃত হব। কারণ ডিসকোর্সটা হবে, মানে একটা ছবি ভালো হচ্ছে বাকি সব খারাপ হচ্ছে, সেটা কিন্তু ওই একজন ফিল্ম মেকারের পক্ষে ওটা কিন্তু ভালো একদম এনভায়রনমেন্ট নয়। ছবি যত ভালো হবে, চারিদিকে যত আলোচনা হবে, অ্যান্ড সবার মধ্যে আলোচনা যত বাড়বে, পরিসরটা যত বাড়বে, তত ছবির স্ট্যান্ডার্ডও ওভারঅল ইমপ্রুভ হবে। কারণ আমাদের থটটাও চেঞ্জ করবে, তার সাথে আমাদের স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিংটাও অন্যরকম দেখতে পাবো। স্ট্যাটিক অবস্থাটা আর থাকবে না। অ্যান্ড সেম মানে ইভেন ওয়ার্ল্ড সিনেমাতেও প্রচুর নতুন ফর্ম এক্সপ্লোর করা হচ্ছে, আর নতুন ভাষা, ছবি বলার আঙ্গিক, সেগুলো নিয়ে অনেক মানুষ এক্সপ্লোর করছে। আমি নাম নিলে এখন তার শেষ হবে না। আস্তে আস্তে ভার্চুয়াল রিয়ালিটিও চলে আসছে এখন, ইমার্সিভ এক্সপিরিয়েন্স। সো ছবির সেদিক থেকে অবভিয়াসলি খুবই, আমি বলবো, পজিটিভ দিক আছে। নেগেটিভ সাইড ডেফিনেটলি আছে। তুমি এখন তারও লিস্ট একটা বিশাল, বাট আই থিঙ্ক ওই শুধু নেগেটিভ নিয়ে চর্চা করলে হয়তো আমার নেগেটিভটা অ্যাকনোলেজ করতে হবে। বাট অ্যাটলিস্ট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমার বারবার মনে হয়, স্পেশালি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আমাদের যে দিকগুলো আমরা ইমপ্রুভ করতে পারি, সেই দিকগুলোতে আমার বেশি আগে ভাবনা চিন্তা এখন করা উচিত। কারণ কোথাও গিয়ে আমি দেখেছি যেটা আমার খুব সমস্যা হয়েছে, যে এখানে ফিল্ম মেকার্স খুব কমপ্লেন মোডে অনেকে চলে গেছেন, ইয়েতে যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাউকে হেল্প করছে না, গিয়ে তার নিজের ক্রাফটকেও ইমপ্রুভ করতে হেল্প করছে না, সবচেয়ে বড় কথা। কারণ ওরকম একটা নেগেটিভ ডিপ্রেসিং এনভায়রনমেন্টে গিয়ে, ডিপ্রেসিং কথাটা আমি বলা উচিত নয়, কারণ তার কনোটেশনটা অনেক ওয়াইড, কিন্তু ওরকম একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে আমার মনে হয় না কোনো কাজ করা কারোর পক্ষেই সম্ভব। সো আমি যদি কাজ করতে চাই, আমাকে একটা কাজ করতে হবে, সেটা দিয়ে আমার রাস্তা দেখাতে হবে পুরোপুরি, কিন্তু ফেয়ার অ্যাসেসমেন্ট রেখে। যেটা তুমি এই আব্বাসের কথা তুমি বলছিলে, যে আমি একটা বানালাম একরকম আর ভাবলাম সেটা 5 কোটি লোক দেখবে, সেরকমভাবে কখনো হয় না। দর্শক খুঁজে নিতে হবে। তো ফিল্ম মেকিং প্রচুর এক্সাইটিং হচ্ছেন। সবচেয়ে বড় কথা যে সারা বিশ্বে একসাথে কয়েক কোটি মানুষ ভাবছেন আর একসাথে ফিল্ম শ্যুটও করছেন। ডিজিটাল হয়েছে বলে এটা সম্ভব, ফোনে এসে শ্যুট করছেন পুরোপুরি কাজ। সো সেদিক থেকে দেখতে গেলে প্রচুর কাজ, প্রচুর ফর্ম এখন আসছে। আর আমাদেরও, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একভাবে কাহিনী বলা কদিন মানুষ সহ্য করবে? একটা তো নতুন, আর অ্যাজ অ্যান আর্ট প্র্যাকটিশনার আমি নিজেও কতদিন এক্সাইটেড হব ওই পুরোনো মডেলসগুলোর মধ্যে। আমার নিজের মনেও হবে অ্যাজ এ প্র্যাকটিশনার নতুন কিছু একটা ভাবি। কাজ প্রচুর আমি বলবো হচ্ছে ইয়েতে। অ্যান্ড আই থিঙ্ক
আরও কীভাবে ইনোভেটিভ ল্যাঙ্গুয়েজ আনতে পারি, কীভাবে করা যায়, সেটা আমাদের রাদার ভাবা উচিত এখন। তাহলে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড সিনেমাতে বা সিনেমার ভাষায় আমার নিজেদের একটা কিছু কন্ট্রিবিউশন থেকে যাবে অন্তত। একজন সায়েন্টিস্ট যেরকম এক্সপেরিমেন্ট করতে থাকেন একটা তো ফাইনাল ফলের আশা নিয়ে, টার্গেট নিয়ে, তো সেরকম আমাদের চালিয়ে যাওয়া উচিত। তো এই নোট অফ অপটিমিজমটা দিয়েই আমরা আজকে আলোচনা শেষ করি। আপনারা যারা শুনলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। লুব্ধকদাকে আরও একবার কনগ্রাচুলেশনস ফর দিস ফিল্ম, ফর ইউর কেরিয়ার সো ফার। অ্যান্ড আশা করি আমরা এরপর আরও খুব দ্রুত ছবিটি এখানে দেখতে পারবো কোনো একটা ফর্মে, এবং তার সাথে সাথে নিশ্চয়ই লুব্ধকদের পরও আরও অনেক ইন্টারেস্টিং ছবি আমাদেরকে উপহার দেবে। কাউন্টার শটের তরফ থেকে লুব্ধকদাকে ধন্যবাদ, এবং আপনারা যারা এতক্ষণ শুনলেন সবাইকে ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি।